किसी चीज को अगर दिल से चाहो तो पूरे कायनात उसे तुमसे मिलाने की साजिश में लग जाती। শয়তানের লাড়ে চাড়ে একটা কথা আছে না, যদি অভিনয় না করতাম তাহলে মনে হয় আমিও বিসিএস ক্যাডারই হতাম। পিছনে অনেক বড় বড় ব্যবসায়ী পলিটিশিয়ান অনেক কিছু ঘুরছে, তাদেরকে বিয়ে করতাম। একটা মানুষ যে কিছু করে না কিন্তু সে সারাক্ষণ দুবাই ইউরোপ আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে। যাত্রাবাড়িতে বড় হয়েছি, গালি দিতে জানবো না। আমার চোখে যেটা ভালো লাগে সেটার দাম 200 হোক আর 2 লাখ হোক, আমার কাছে মনে হয় সেটাই আমি নেই। কিন্তু 2 লাখ টাকার কোনো জিনিস আমার কাছে নাই। ক্যামেরার সামনে সাবলীল, ক্যামেরার বাইরে ডিসিপ্লিনড। পড়াশোনা, শরীরচর্চা, অভিনয়, স্বপ্ন সবকিছু একসাথে বহন করা প্রতিশ্রুতিশীল একটি নাম, যিনি নিজেকে করেছেন প্রতিনিয়ত আপডেট। অভিনয় করেছেন, বিজ্ঞাপন করেছেন এবং নানানভাবে নিজেকে প্রকাশ করেছেন। নাটক থেকে ওয়েব, বিজ্ঞাপন থেকে সিনেমা, সব জায়গায় তার পারদর্শিতা রয়েছে। তিনি হচ্ছেন আমাদের আজকের অতিথি প্রিয়ন্তী উর্বি। আপনাদের সাথে আছি পুরো আয়োজন জুড়ে আমি তমা রশিদ এবং ওয়েলকাম করছি তারার রঙে তৃতীয় পর্বে। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। এবং আপনার বিয়ের পর কিন্তু আমাদের এই আবার দেখা হলো, সো আগে জানবো বিয়ের পর জীবনে কি কি পরিবর্তন এসেছে বা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, তেমন কোনো পরিবর্তন আসে নাই। আগে যেরকম লাইফ ছিল সেরকমই লাইফ, অনেক ব্যস্ততার মাঝেই যাচ্ছে। তো হ্যাঁ, যদি বলি পরিবর্তন তাহলে এখন পাশে একটা মানুষ ঘুমায়, আগে সেটা ঘুমাতো না কেউ। অ্যান্ড একটা মানুষের সাথে থাকছি, প্রতিনিয়ত নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করছি। তবে আলহামদুলিল্লাহ জীবন সুন্দর। এই যে জীবনে একটা মানুষ যুক্ত হয়েছে, নিজের স্লিপ সাইকেলে কোনো চেঞ্জ বা ডেইলি রুটিনের কোনো চেঞ্জ এসেছে? না, ওর স্লিপ সাইকেল ওর মতোই, আমার স্লিপ সাইকেল আমার মতোই। কারণ আমরা দুইজনই আসলে অনেক জলদি ঘুমাই, কারণ আমরা দুইজনই ভোরে উঠতে পছন্দ করি। তো আমরা চেষ্টা করি 12টা বাজলেই আমাদের মনে হয় যে আমাদের সব এনার্জি শেষ, এখন ঘুমাতেই হবে। সো বাই 12 আমরা বিছানায়, বাই 12:30 উই আর স্লিপিং। ওয়াও! বাট যারা অভিনয় করে তারা কি আসলে এত রুটিন মাফিক ঘুমাতে পারে? আমরা তো শুনি যে লেট নাইট শুটিং থাকে, ডার্ক সার্কেল হয়ে যায়, জীবন উলটপালট থাকে। শুটিংয়ে একটু ডিফিকাল্ট হয়, যেমন শুটিংয়েও রাত 12টার পরে আমার খুবই অনেক মনে হয় যে আমার ঘুম পাচ্ছে, আমার সব এনার্জি চলে গেছে। বাট স্টিল শুটিংয়ে যখন বাইরে থাকি, একটা কস্টিউমে থাকি, একটা ক্যারেক্টারে থাকি, মেকআপে থাকি, তখন টায়ার্ডনেসটা এতটা ধরে না যতটা বাসায় থাকলে ধরে। কারণ বাসায় থাকলে ওই হয় সোফায় শুয়ে আছি, নইলে বিছানায় শুয়ে আছি, বাট এনিওয়ে শুয়েই আছি। এই যে পাশে একজন ঘুমায়, তার তো আরো জিনিসপত্র আছে, তো রুমের মধ্যে কার জিনিস বেশি? বা যেহেতু আমরা সবাই জানি যারা অভিনয় করে তাদের ড্রেস একটু বেশি থাকে, জিনিসপত্র বেশি থাকে, এগুলো রাখার জায়গা দেয়? আচ্ছা, তো টু বি ভেরি অনেস্ট, আমার আর আমার হাজব্যান্ডের কাপড় চোপড় যদি কম্পেয়ার করি, ওর কোনো অংশে আমার চেয়ে কম না। তো যেটা হয়, প্রথম আমাদের কাপড় রাখতে অনেক কষ্ট হতো। তো আমরা এখন ওকে আমি একটা আলাদা রুম করে দিয়েছি, আমার নিজের একটা আলাদা রুম। সো আমার রুমটা আসলে আমাদের কম্বাইন রুম, ওর একটা আলাদা রুম আছে যেটা ওর স্টাডি রুম, অ্যান্ড সেখানে ওর একটা কাবার্ড, আর আমাদের একটা আলাদা ক্লোজেট রুম আছে যেখানে আমাদের 5টা ক্লোজেট। হ্যাঁ, তো ওই 5টা ক্লোজেটে আমরা শুধুই আমাদের কাপড় চোপড় রাখছি। তো আরো কন্টেইনার জুড়ে জুড়ে আমার বাসায় কাপড়। তো আমি একটু ইমাজিন করছি কেমন হতে পারে। যাই হোক, শ্বশুরবাড়িতে রান্না বাড়ার যে দায়িত্ব সেটা কি নিজের কাঁধে এখন? না, এখন তো আমি আর আমার হাজব্যান্ড এখন আলাদা থাকি, তো আমাকেই করতে হয়। বাসায় ডাল রাঁধি বা খিচুড়ি রাঁধি বা মুরগি রাঁধি, সেটা আমাকেই করতে হয়। সো হ্যাঁ, রান্না বাড়ার দায়িত্বটা আমার কাছে। আজকে কি রান্না করেছেন? আজকে কিছু রান্না করি নাই, আমি আজকে ডাল রাঁধলে সেটা আমরা আজকে খাবো, কালকে খাবো, মানে 2 দিন খাবো এভাবে করে প্ল্যান করেছি। আজকে আসলে থেকে গতকাল রান্না করে আসছি, কারণ কাজের মাঝখানে আসলে প্রতিদিন রান্না করা সম্ভব হয়ে ওঠে না। বাংলাদেশে অনেক সুন্দরীরা আছে যারা মনে করেন নায়িকারা কখনো রান্নাঘরে যায় না, গেলে কালো হয়ে যাবে, তো তারাও তাদের বাসায় এটা প্র্যাকটিস করার চেষ্টা করে। সবাইকে আমাকে ফোন করতে হবে। আচ্ছা, রান্নাঘরে যাওয়া, কাটাকাটি করা থাকে না, যে পেঁয়াজ কাটা বা মাংস কাটা, একটু মাংস পরিষ্কার করা, সব করা হয় নিজের হাতে? না, পেঁয়াজ কাটা, মাংস পরিষ্কার করা, এটার জন্য খালা যখন দুপুরে আসে ওনাকে আমি এটা করাই। যেদিন আমি রান্না করি সেদিন উনি আমাকে শুধু রান্নাতেই হেল্প করে, কিন্তু এমনিতে রান্নাটা করতে চাই নিজে হাতে করা। কিন্তু রান্না করতে যেটা আমি উদ্ভাবন করলাম সেটা হচ্ছে রান্না খুবই সহজ, মানে প্রত্যেকটা রান্না আসলে সেম প্যাটার্নে। প্রথমে তেলে পেঁয়াজে ওখানে তারপর মশলা দিয়ে করে প্যাটার্নটা কিন্তু সেম সব রান্না। তো রান্না করার আগে মনে হতো যে আল্লাহ আমি রান্না করবো, আল্লাহ আমি মুরগি রাঁধবো, এরকম। কিন্তু রান্না করতে যেয়ে দেখলাম প্যাটার্নটা সেম, জাস্ট জিনিসগুলো ডিফারেন্ট। সো এখন আপনাদের কোন রান্নাটা সবথেকে বেশি মজা? আমি তো যেটাই রাঁধি সেটাই A+। এটা কি নিজেরটা নিজে বলা হচ্ছে না ভাইয়া বলে? আমার হাজবেন্ড তো তাই বলে, এটা খুশি করতে বাধ্য। হ্যাঁ, কারণ
আমি রাঁধবো। হ্যাঁ, ও তো সারাদিন অফিস থেকে এসে আসলে রাঁধবে না, আমার যেদিন শুটিং থাকে না আমি রাঁধবো। এখন ও যদি বলে পচা, তখন আমি বলবো তাহলে তুমি রাঁধো। এখানে ভাই একটা চালাকি করে। আপু, আমাদের আয়োজন কয়েকটা সেগমেন্টে বিভক্ত, আমরা আমাদের প্রথম সেগমেন্টে চলে যাচ্ছি। ভিউয়ার, চলে যাচ্ছি আমাদের প্রথম সেগমেন্ট আইস ব্রেকারে। এই সেগমেন্টে আসলে আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে, কিছু জিনিস আমি ইতিমধ্যে জেনেছি, বাট সকালবেলা রুটিনটা জানবো। আমি জানি এবং আমার দর্শকেরাও জানে যে আপনি ভীষণ ফিটনেস ফ্রিক, কেউ বলতে পারবে না বিয়ের পরে এক চুল মোটা হয়েছেন। সো এই যে ফিটনেসের রহস্যটা কি, এবং ঘুম থেকে ওঠার পর কি করা হয়? ঘুম থেকে উঠে তো সবার আগে লেবু পানি খাওয়া হয়। চিনি দিয়ে? না, লেবু পানিতে লেবু আর মধু থাকে শুধু। আর তারপর হচ্ছে আমার হাজবেন্ডের ব্রেকফাস্ট রেডি করি। তারপর ও বের হয়ে গেলে আমি যাই হচ্ছে পার্কে দৌড়াতে, অ্যান্ড ওখানে প্রায় আমি 40 থেকে 45 মিনিট দৌড়াই। তারপর আমি বাসায় আসি, ব্রেকফাস্ট করি, আর তারপর আমার খালা আসলে ওনার সাথে কাজ করি। আমার খালার চেয়ে মনে হয় আমি বেশি দৌড়াই, মানে এটা করতে হবে বলে আমি সেটা করে ফেলি। মানে আমার বাসায় কিছু একটা ময়লা বা আমার বাসায় কিছু একটা এখান থেকে ওখানে আছে যেটা মানে এখানে থাকার কথা না, মানে আমি বসে থাকতে পারি না, আমার মনে আমি করে ফেলি। সো বেশিরভাগ সময় খালা আসলে যেটা হয়, উনি ঘুরে ফিরে বলে বাসায় তো আজকে কোনো কাজ নাই, আমি বলি না আমি করে ফেলছি, আপনি আসার আগে উনি চলে যায়। তো এই মানে আমি বসে থাকতে পারি না। সো তারপর খালা চলে গেলে আমি আবার জিমে যাই। জিম শেষ হতে হতে আমার মিটিং থাকলে হয়তো আমি সেটা অ্যাটেন্ড করি, বা আমার হাজবেন্ড অফিস শেষ হয়ে গেলে বাসায় আসলে আমি বাসায় চলে আসা প্রেফার করি। মানে হাঁটার পরে আবার জিম করা, মানে সাধারণ মানুষজন যে কোনো একটাকে ওয়ার্কআউট হিসেবে ধরে, আপনি ফার্স্টে 40-45 মিনিট হেঁটে আবার পরে জিমে যাওয়া। আমার কাছে মনে হয় ঘুম থেকে উঠে যদি মানে যখন থেকে আমি পার্কে হাঁটা শুরু করেছি তখন থেকে আমার মনে হয় যে পার্কে হাঁটলে মানে ডেটা শুরুই হয় খুবই ডিফারেন্টলি, খুবই মানে সুন্দর। আমি গাছ দেখতে পাচ্ছি, সুন্দর একটা প্রকৃতিতে আমি হাঁটছি, নিজের মতো ভাবতে পারছি। সো আমার কাছে মনে হয় আমার দিনটা অনেক পজিটিভলি একটু ব্রাইট যাচ্ছে। সাধারণত দেখা যায় বিয়ের পর একটা মেয়ে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন নাকি এলোমেলো এটা বোঝা যায়। বিয়ের আগেও কি এতই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকা হতো রুমটাকে? নিজের বাসা একদম নিজের বাসা, বাপের বাড়ি ইজ বাপের বাড়ি। যখন আব্বুর বাসায় থাকতাম তখন তো এখান থেকে একটা জিনিস ওখানে রাখতাম না। সো এখন যখন নিজের বাসায় আসি এবং আমি সারাক্ষণ এটা এখানে কেন ওটা কেন কেন এটা মুছতে হবে ওটা ধুইতে হবে, আমার নিজেরই অবাক লাগে। আম্মু আসলে বা আমার ফ্যামিলি কেউ আমার বাসায় আসলে খুবই অবাক হয়, মানে এই আমি আর ওই আমি অনেক ডিফারেন্স। ব্রেকফাস্টে কি খায় প্রিয়ন্তী উর্বি? আমি ওটস ভিজায় রাখি দুধে, তারপর ওখানে একটু সিডস দেই, সানফ্লাওয়ার সিডস, তারপর হচ্ছে সিয়া সিডস, এরকম যত ধরনের সিডস আছে, বাদাম আছে, তো ওগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি যে হাঁটতে বের হই, হাঁটা থেকে এসে আমি ওইটা খাই। ওয়াও, মানে পুরো একটা ডায়েট প্ল্যানের মধ্যে থাকা হয়। জিম কতক্ষণ করা হয়? 1 ঘন্টা 1.5 ঘন্টা ম্যাক্সিমাম। ওকে, সব থেকে বেশি হার্ড ওয়ার্কআউট কোনটা করা হয়? লেগ ডে আমার কাছে মনে হয় অনেক হার্ড, কারণ লেগ ডেতে আমি সবসময় একটু ফাঁকি মারার চেষ্টা করি, আর আমার ট্রেনার ওই দিনই আমাকে সবচেয়ে বেশি চোখে চোখে রাখে। হ্যাঁ, লেগ ডে ছাড়া আমার জিম বা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি আমার কিছুই গায়ে লাগে না। আপনি তো একজন ফিটনেস ফ্রিক পারসন, আপনি অলরেডি ফিট। সো সাধারণত অনেকে মনে করে যে আমি তো ফিট হয়ে গেছি, একটু হালকা পাতলা ওয়ার্কআউট করলেই হবে, কিন্তু আপনি এখনো একদম ডেডিকেশন দিয়ে সকালে হাঁটা, পরবর্তীতে জিম। শরীরে কি আসলে কোনো চেঞ্জেস আসে নাকি এটাকে ধরে রাখার জন্যই? না, আমারও এরকম ব্যাড ডেজ আছে যেদিন আমার মনে হয় আজকে ওয়ার্কআউট করব না, এবং আজকে ওয়ার্কআউট করব না যখন এটা হয়, তো আজকে আমি ওয়ার্কআউট মিস করলে আমার যেটা হয়, আমার পরপর টানা 4-5 দিন ওয়ার্কআউট মিস হয়ে যায়। এই একবার আলসেমি ধরলে ওইটা থেকে উঠতে আমার অনেক এফোর্ট দিতে হয়। তো এই জন্য আমি বাকি দিনগুলো যখন ওয়ার্কআউট করি তখন আমি চেষ্টা করি যে আমি ডেডিকেটেডলি এটা করব। আর সবসময় তো আসলে খাওয়া দাওয়া এত খেয়াল করা যায় না, দুইটা মানুষ থাকি, আর প্রতি সপ্তাহে 2-3 বার আসলে আমার 2 বার তো বার্গার খাওয়া হয়ে যায় আমার। হ্যাঁ, তো এটা এক্সপেক্ট করিনি, এত ফিটনেস দেখি বার্গার খাওয়া হয়ে যায় আমার। বার্গার আমার খুবই ফেভারিট। তো চেষ্টা করি পরের দিনটা অ্যাটলিস্ট যদি বাইরে না যাই, কোথাও না যাই, অ্যাটলিস্ট বাসায় যোগা করছি, মানে কোনোভাবে বডিটাকে অ্যাক্টিভ রাখছি। পুরো জিনিসটা তো বডি অ্যাক্টিভ রাখা। একদম। একটা ইন্টারেস্টিং প্রশ্ন আমার মাথায় এসেছে, যখন হেল্পিং হ্যান্ড আপনার বাসায় আসে বা প্রথম যখন এসেছিল, সেখানে একটা শকড হয়নি? মানে সাধারণত কি হয়, হেল্পিং হ্যান্ডরা এসে বলে যে আমি অমুক নায়িকার সিনেমা দেখে আসছি, অমুক নায়িকাকে দেখে আসছি, সেই অমুক নায়িকার বাসায় কাজ করে, মানে তার এক্সপ্রেশন কি? আমার খালা অনেকদিন পর্যন্ত জানতোই না আমি অভিনয় করি। তো উনি ভাবতো আমি মনে হয় হাউসওয়াইফ, কারণ উনি তখনই আসে যখন আমি বাসায় থাকি। সো উনি মাসে 10 দিন আসে, 15 দিন আসে, কারণ উনি ভাবতো আমি হাউসওয়াইফ, কিন্তু আমি কেন এত কম কাজ করাই, আমি একদিন আসলে 2 দিন আসে না এরকম। তো আমি ওনাকে তারপর একদিন জিজ্ঞেস করছি যে, উনি বলছে আমি কই যাই,
মানে আমি কি কাজ করি, উনি খুব ইন্টারেস্টেড। তো আমি বললাম যে আমি তো অভিনয় করি। তো উনি তো আকাশ থেকে পড়ছে যে উনি একটা নায়িকার বাসায় কাজ করে, এটা উনি জানেই না। তো আমি বললাম আপনার বাসায় কি টিভি আছে? বলেন না। আমি বলছি ইউটিউব বা ইন্টারনেট? বলেন না। তখন আমি বুঝছি যে এই জন্য হয়তো উনি কখনো এই জিনিসগুলোতে জানে না, বাট উনি খুবই মানে ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয় আমাকে যদি কখনো কোনো খালা বা বুয়ার ক্যারেক্টার দেয়, আমি পুরো ওনার মতো করে অ্যাক্টিং করব। সো ডিরেক্টর যারা দেখছেন তারা প্লিজ প্রিয়ন্তী উর্বিকে একজন হেল্পিং হ্যান্ডের ক্যারেক্টার দ্রুত দিন, উনি নতুন কিছু নিয়ে আসতে পারবে। এই যে সবসময় ক্যামেরার সামনে হাসেন, এটা কি ইচ্ছে করে হাসা হয় নাকি এটা ছোটবেলা থেকে অভ্যাস, স্বভাব এমনই? এটা তো ছোটবেলা থেকে আমার অভ্যাস। মানে অভ্যাস বলতে কি, মানে আমি হাসতে পছন্দ করি। সো আমার যখন ঝগড়া লাগে বেশিরভাগ সময় দেখা যায় আমি ঝগড়ার মাঝখানে হেসে দিই। ঝগড়ার মাঝখানে? আই ডোন্ট নো, আমার হাসি আসে। অ্যান্ড আমি রেগে গেলেও আমি চেষ্টা করি যে আমার মনে হয় হাসলে আমার মাথা ঠান্ডা থাকে অ্যান্ড আমি ভাবতে আমার জন্য সুবিধা হয়। ওকে, হাসি একটা বড় ওষুধ তবে প্রিয়ন্তী উর্বির জন্য। আচ্ছা, ছোটবেলায় থেকে যেহেতু হাসিটা সবসময় আপনার সাথে আছে, একটু শৈশবের স্মৃতিতে যাই। যাত্রাবাড়িতে বড় হয়েছেন, সেই সময় স্মৃতি কিছু মনে পড়ে বা থাকে না যে এখন খুব মনে পড়ে, বিয়ের পরে জিনিসগুলো একটু ডিফারেন্ট ভাবে ফিল হয়? ছোটবেলা তো অনেক মিস করি। ছোটবেলায় মনে হতো বড় হই না কেন, বড় হই না কেন। অ্যান্ড যখন বোনদেরকে বলতাম যে তোমরা তো অনেক লাকি, তোমরা অনেক বড়, অ্যান্ড আমিও খুবই আনলাকি, কেন আমি লাস্টে, আমি ছোট। তো আমার বোনরা আমাকে বলতো বিশ্বাস করো তুমি সবচেয়ে লাকি। সো আস্তে আস্তে যখন বড় হয়েছি অ্যান্ড এখন মনে হয় আসলেই ছোটবেলায় তো আসলে অনেক বেটার ছিলাম। কোনো স্ট্রেস ছিল না, যেটা করতে ইচ্ছা হচ্ছে করছি। মা বাবাকে বলছে এটাই লাগবে, এটাই কিনে দিতে হবে, এটাই কিনে দিচ্ছে। সো ছোটবেলার তো অনেক গল্প মনে পড়ে। যেমন একবার আমার বাসার পাশে হচ্ছে একটা স্কুল, এভারগ্রিন একাডেমি। তো আমরা তো ওখানেই স্থানীয়, তো সবাই আমাদেরকে ওই এরিয়ায় চেনে। তো আমি তখনও স্কুলেই পড়ি না। আমার বোন, আমার মা তো স্কুলে চলে যেত সকালে অন্য স্কুলে, দনিয়াইকা হাই স্কুলে। তো আমার মেজো বোন এত বিরক্ত হতো আমাকে নিয়ে, যে ছোট্ট বাচ্চা সারাক্ষণ ক্যাকে ক্যাকে করতেছি। তো আমাকে নিয়ে ওই এভারগ্রিন স্কুলে বিভিন্ন ক্লাসে ক্লাস করাইতো। তো আমি দেখতাম টিচার পড়াচ্ছে, আমি তো কিছু বুঝতেছি না, কিন্তু আমি বসে আছি। এখন টিচাররা তো সবাই আমাদের পরিচিত, তো কিছু বলতো না। সো ছোটবেলা থেকে যেটা হয়েছে বিভিন্ন ক্লাসে মানে ব্যাপারটা খুবই নর্মাল হয়ে গেছে। তো পড়াশোনাটা আমাদের কাছে, তিন বোনের কাছে মনে হতো খুবই ইজি। ওকে, লাইফে ফার্স্ট টাইম আমি এমন কোন মানুষের সাথে বসে আছি যে পিচ্চিকাল থেকে ক্লাসরুমে গিয়েছে এবং তার কাছে পড়াশোনা ইজি। মানে পড়াশোনা করতে যে ইজি লাগতো কেন, কারণ যখন পড়াশোনা করি না তখনই আমি অনেক ক্লাসের সাথে ক্লাস করে ফেলছি, কিছু বুঝি আর না বুঝি। বসে আছি, টিচাররা পড়াচ্ছে, টিচার এসে আদর করছে, সাবকনসিয়াস মাইন্ড ওগুলো থেকে যায়। হ্যাঁ, এটা এমনও হতো। যেমন আমি যখন ক্লাস 6 এ পড়ি, তো আমার মুখস্থ বিদ্যা অসাধারণ ভালো ছিল। তো যে কারণে আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে এত সুবিধা হয়। তো আমি কি করতাম, পড়াশোনার পরে আমি হচ্ছে সেমিস্টার আমার যখন ফাইনাল পরীক্ষা হতো তার আগ দিয়ে আমি সব ছিঁড়ে ফেল দিতাম। মানে মানুষ শুনলে হাসবে, আমি না ক্লাস 6 এ পড়া, ক্লাস 8 ক্লাস 9 পর্যন্ত এসে লাইন মানে দাড়ি কমা সহ মুখস্থ বলতে পারতাম। সো ওইটা আস্তে আস্তে এখন নষ্ট হয়ে গেছে, বাট ইউনিভার্সিটি পর্যন্ত আমার এটা খুবই ভালো ছিল যে আমি আজকে পড়ছি একটা জিনিস, আমি 2 বছর পরেও একদম দাড়ি কমা লাইন সহ বলতে দিতে পারি। ওয়াও, ঢাকা ইউনিভার্সিটির কথা যেহেতু এসেছে, দৈনিক 20 ঘন্টা পড়াশোনা করার একটা ব্যাপার আমরা শুনেছিলাম যে 4 ঘন্টা মনে হয় ঘুমানো বা অন্যান্য। 4 ঘন্টাও না, 3-3.5 ঘন্টা আমি ঘুমাতাম, কারণ এর বেশি আমি আসলে ঘুমাতে পারতাম না। পড়তে হতো। সাবকনসিয়াস মাইন্ড আমি এত স্ট্রেসড থাকতাম যে আই হ্যাভ টু প্রুভ। কারণ না আমার এইচএসসি রেজাল্ট ভালো ছিল না, আমি আমার তুলনামূলক 2 বোনের চেয়ে অনেক বাজে স্টুডেন্ট ছিলাম, কারণ ওরা সারাজীবন ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ডও না, ফার্স্ট সেকেন্ড, আর আমি জীবনেও 10-এর মধ্যে নাই। তো আমার মধ্যে হয়ে গেছিল কি যে কেন আমি পারবো না, ওরা আমাকে পারতে হবে, মানে জীবন মরণের ব্যাপার, আমি কেন পারবো না, আর আমার বাবা মা আমাকে নিয়ে এত রিলাক্টেন্ট কেন, যাচ্ছে ও চান্স পাবে না, এরকম একটা ব্যাপার। তো আই হ্যাভ টু ডু ইট। তো আমি যখন ঘুমাতাম আমার কাছে মনে হতো এখন যদি আর একটু ঘুমাই তাহলে আমি চান্স পাবো না। তো আমি না ঘুমাতে পারতাম না। তো আমাকে ওই 1 মাস কেউ তো পায় নাই, আমার ফ্যামিলির মানুষ ভাবতো আমি মনে হয় পড়তে পড়তে পাগল হয়ে যাবো। কোনো বাবা মা কখনো বাচ্চা কাচ্চাকে বলছে আর পড়ো না, তোমাকে নর্থ সাউথে ভর্তি করে দিব, তোমাকে বিদেশে পাঠিয়ে দিব, তুমি আর পড়ো না। কিন্তু এই যে আমার তখন জেদ কাজ করছে। অবশ্য আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে চায় তারা ম্যাক্সিমামই এই কাজটা করে, বিকজ আমার গল্প সেম মিলে যাচ্ছিল যে হ্যাঁ আমি অনেক পড়েছি, 20 ঘন্টা এরকম পড়তে হয়েছে, এবং এটা খুবই জেনারিক। সো 20 ঘন্টা পড়ার পর যখন পছন্দের সাবজেক্ট, এটা তো আগে থেকে মনে হয় পছন্দ করা ছিল, এটা যখন পেলেন তখন কেমন লাগলো? কান্না করা হয়েছিল?
আমাদের বাসায় তো ওই দিন চাঁদ রাত ছিল, কারণ আমি যেদিন এটা হচ্ছে আমার 16-17 সেশন হলে আমি 16তে পরীক্ষা দিই। সো ডিসেম্বরের দিকে মনে হয় আমার রেজাল্ট আসে, যে আমার 10 দিনের মধ্যে ক্লাস এরকম। তো যেদিন আমার রেজাল্ট আসে সেদিন আমার মেজো বোনের বিসিএস এরও রেজাল্ট আসে। সো বিসিএস এর প্রিলিতে চান্স পাই আর আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই। তো একই দিনে দুইটা রেজাল্ট আসছে, দুইটাই পজিটিভ। আমার বাসায় ওই দিন মেহমান মনে হচ্ছে কালকে ঈদ। তো হ্যাঁ, খুবই ভালো লাগে, কারণ ফ্যামিলির মানুষ যখন আমার এইচএসসি রেজাল্ট খুব খারাপ হয়, আমি আমার ফ্রেন্ডদের মধ্যে পরিচিত সবার মধ্যে সবচেয়ে বাজে রেজাল্ট করি। সো আই স মাই মাদার ক্রাইং। আমার কাছে এটা এত বেশি খারাপ লাগছে যে আমার পরীক্ষার রেজাল্টের কারণে আমার বাবা মা কান্না করতেছে। তো আমি ওটা আসলে পজিটিভলি নিতে পারি নাই। তো আমি যখন চান্স পাই আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ফাইন, আমি হয়তো জিপিএ 5 পেয়ে কোথাও চান্স পেতাম না। সো জিপিএ 5 পাই নাই দেখে আমি এরকম পাগল হয়ে গেছিলাম, অ্যান্ড আমি ফাইনালি চান্স পাইছি যেটা আমি চাইছি। এইটাতেই আরেকটা প্রশ্ন আমার মাথায় আসলো, ঠিক প্রশ্ন না, একটা জিনিস অনেকেই বলে যে নায়িকাদের মাথায় বুদ্ধি কম। এটা অনেকেই বলে, আসলে এটার উত্তর কি হবে? আমি বুদ্ধি আমারও মাথায় কম, জায়গা বিশেষে অনেক জায়গা অনেক কিছু বলা উচিত, বলতে পারি না, এটা তো বুদ্ধি কমেরই লক্ষণ। কিন্তু পড়াশোনায় ভালো আর বুদ্ধি তো একটু ডিফারেন্ট। আমার মনে হয় আমারও মাথায় বুদ্ধি কম। এটা কেন মনে হয়? মানে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন না, সেটা তো সাহসিকতা, সেটা তো বুদ্ধি না। এই বুদ্ধিহীনতা কেন মনে হয়? তাহলে একটা এক্সাম্পল দিই, ছোটবেলা এক্সাম্পল, ক্লাস 7 এক্সাম্পলটা দিলে আমি অনেক ট্রোল হব, বাট স্টিল কেন বুদ্ধি কম সেটার উত্তর। আমি পড়ি তখন ক্লাস 7-এ। তো আমার মা বিকালে ঘুমাচ্ছে, আমাকে আমার বাসার টিউটর পড়িয়ে চলে গেছে। তো তখন হচ্ছে নতুন নতুন ওই দরজা, আমার বাসায় ওই লক লাগিয়েছে, যে দরজা লাগালে অটো লক হয়ে যাচ্ছে, কিন্তু ওইটা লক না করলে কিন্তু লক হচ্ছে না, সো বাইরে থেকে খুলে ঢুকতে পারে। তো ওইটা যখন লাগিয়ে লক হয়ে গেছে, আমি আর ওইটা লাগাই না, আমার মনে হচ্ছে কে আসবে বাসায়। তো আমি পাশের রুমে বসে ল্যাপটপ চালাচ্ছি। তো আমি হঠাৎ করে কি মনে হয়েছে, পানি খাবো, আমি আসছি, আমি এসে দেখি তো আমাদের যে বাসার মুখোমুখি দুইটা দরজা, এটা দিয়েও বের হওয়া যায়, এটা দিয়েও বের হওয়া যায়, কিন্তু একটা সবসময় বন্ধ থাকে, আরেকটা দিয়ে আমরা যাতায়াত করি। তো আমি পানি খেতে বের হয়ে দেখে একটা ছেলে, 9-10 বছর বয়সী ছেলে হবে, সে আমার পাশে যে টিভি, ওই টিভিটা খোলার চেষ্টা করছে। হ্যাঁ, তো আমি না, আমার মাথায় আসেনি এটা চোর হইতে পারে। আমি ওকে বলছি, ক্লাস 7-এ আপনি? 7-এ আমি ওকে বলছি যে তুমি কি চাও। ও আমাকে বলছে, ও না আমাকে দেখে খুব ভয় পেয়ে, হ্যাঁ স্বাভাবিক, ও আমাকে বলে যে না আমি টিভি নিতে আসছি। হ্যাঁ, এটাই বলছে। তো আমি বলছি তুমি কে নিতে বলছে টিভি? বলছে মামি বলছে। এখন আমি যে দেখি আম্মু তো ঘুমাচ্ছে, আমি বলি আম্মু তো ঘুমাচ্ছে, বলছে যে ঘুম থেকে ওঠার আগে এটা নিয়ে বের হয়ে যেতে। আমি বলছি আচ্ছা, কিন্তু আমি একটা কথা বলি, আম্মু আধা ঘন্টার মধ্যে উঠে যাবে, তুমি আবার আধা ঘন্টা পরে আসো, কিন্তু আম্মু আমাকে যেহেতু কিছু বলে নাই, তো আমি আসলে বুদ্ধিমানের একটা কাজ করতে পারতেছি না, তো চলে গেছে। সন্ধ্যাবেলা আমি আম্মুকে বললাম আম্মু ছেলেটা তো আর আসলো না। আম্মু বলে কোন ছেলে? আমি বললাম এরকম এরকম। আম্মু বলে তো চোর। তো এই যে বুদ্ধি কম, আসলে সরল মানুষ, বুদ্ধি কম বলা উচিত, একটু বেশি সরল মানুষ। তারপর যখন এটা নিয়ে এখন আমার সাথে হাসাহাসি করে, মাঝে মাঝে বলে যে উর্বির তো মাথায় এত বুদ্ধি, ও চোর দেখে বুঝে নেই চোর। তখন আমি বলি আমি যদি বলতাম চোর, বাচ্চা একটা ছেলেকে সবাই মারতো, তো আমি তো ভায়োলেন্স একসেপ্ট করি না, তো আমি তো ভায়োলেন্সকে সাপোর্টই করি না, এই জন্য আমি বলিই নাই যে হচ্ছে বেশি চালাকি। এরকম বোকামি নিঃসন্দেহে এখন আর জীবনে করা হবে না। যাক, আসলে মানুষে এই ঘটনাটা শুনে অনেক মজা পাবে। আচ্ছা, যদি আপনি অভিনয়ে না থাকতেন তাহলে কি করতেন, কখনো ভেবেছেন? আমি যদি অভিনয় না করতাম তাহলে মনে হয় আমিও বিসিএস ক্যাডারই হতাম। মানে আমি হতে চাই পাইলট, কিন্তু আমার মনে হয় আমাদের ফ্যামিলিতে বিসিএসটা, মানে আমার মেজো বোনকে আমি এত করতে দেখছি, এটা তো আসলে একদিনের প্রসেস না, এটা একটা লং প্রসেস। তো তখন আমার মনে হতো যে আমি হয়তো আমার দিদির সাথেই শুরু করতাম, অ্যান্ড বাই নাও হয়ে যেত, কারণ আমার মুখস্থবিদ্যা যে ভালো, সো প্রিলি তো হয়ে যেত। মানে এখন কি আর ট্রাই করার কোনো ইচ্ছে আছে? কোনো ইচ্ছা নাই, অনেক কঠিন পরীক্ষা, আমাকে দিয়ে আর পড়াশোনা হবে না। পাইলট হওয়ার জন্য কোনো প্রস্তুতি? কোনো কিছু নিয়ে আর কোনো প্রস্তুতি নেই, এখন জীবন অভিনয়। হ্যাঁ হ্যাঁ। কি নিয়ে ব্যস্ত এখন সবথেকে বেশি? বাসা বাড়ি সংসার কাজ সবকিছু নিয়ে, কারণ সবকিছুই একা ম্যানেজ করতে হয়। বাসায় বুয়া আসা থেকে শুরু করে, খাবার বানানো থেকে শুরু করে, সকাল ভোর 5টায় কল টাইম থাকলে সেটা থেকে শুরু করে সবই তো আসলে নিজেকে হ্যান্ডেল করতে হয়। সো সবকিছু মিলিয়ে ভালোই লাগে। বিয়ের পর কখনো এটা মনে হয় না যে বিয়ের আগের জীবনটা ভালো ছিল, বা আই উইশ যে আমি ফুল ফ্যামিলির সাথে থাকতে পারতাম, বা মায়ের বাড়ি যেয়ে থাকতে পারতাম, তাহলে লাইফটা আগের মতো ইজি হতো?
এটা তো হয়তো সব মেয়েরই মনে হয়, কিন্তু আমাদের তো সোসাইটিটা এরকম বা আমাদের কালচারটা এরকম যে আমাকে আমার বাসা ছেড়ে আসতেই হবে। এখন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আলাদা থাকতেছি, এটা কিন্তু কেউ প্রশ্ন করার কিছু নেই। বাট এখন যদি আমি আমার মাকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে থাকতাম, 10টা মানুষ 10টা প্রশ্ন করতো। আমার হাজব্যান্ডকে বলে দিত যে হাউস হাজব্যান্ড, হ্যাঁ ঘর জামাই। আবার আমার মা এসে থাকলে বলতো নিজে বাড়ি আসে, তাও মেয়ের বাসায় এসে থাকে। সো সোসাইটিটাই আমাদের এরকম। তবুও চেষ্টা করি যে যখন সময় পাই সময় দিতে, বা আম্মুকে বলি আসো, আম্মু আসলে পার্কে বেড়াতে যাই, দই ফুচকা খেতে বের হই, ঘুরতে বের হই, তো ভালোই লাগে। শ্বশুর শাশুড়ি আসা হয় না বাসায়? আমার শ্বশুর নাই, শ্বশুর কোভিডের সময় মারা গেছে। শাশুড়ি আসে, কিন্তু ওই যে যখন সময় পাই আর কি, ফ্রি থাকি। আচ্ছা, বলছিলেন বারবার যে পার্কে হাঁটতে চান, ফুচকা খেতে চান, অ্যাড্রেসও দর্শকদের বলে দিবেন নাকি কোথায় থাকেন? সেই বোকামি করেন না, নাহলে দেখা যাবে বাংলাদেশের বেশিরভাগ দর্শক সকালবেলায় হাঁটতে বের হচ্ছে প্রিয়ন্তী উর্বিকে দেখার জন্য। এটার সাথে আমার মনে হয় অনেক দর্শকেরাও একমত হবে, অনেকে ফিটনেস ফ্রিক হয়ে যাবে পরবর্তীতে আপনার সাথে পার্কে হাঁটার জন্য। যাই হোক, অনেক প্রসঙ্গ নিয়ে আরো আলোচনা করবো, আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি। দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট ডিপ ডাইভে। মানে এতক্ষণ তো অনেক কিছু জানলাম, একদম এখন ভেতরের সবকিছু জানবো। আমরা অনেকেই জানি যে প্রিয়ন্তী উর্বি ছোটবেলা থেকে একটা মানুষকে খুব বেশি পছন্দ করতো, সেটা হচ্ছে ঐশ্বরিয়া রায়। এত পছন্দ করতো যে নিজের নামও সে পরিবর্তন করে ফেলেছিল, প্রিয়ন্তী ঐশ্বরিয়া রায় উর্বি। ওই স্বপ্নটা এই যে হুট করে কিন্তু এখন সিরিয়াসই হয়ে গেছে বলা চলে, সে যা করে আপনিও তা করেন, অভিনয়। কিভাবে হলো সিরিয়াস এটা? এই যে ছোটবেলা থেকে ওকে দেখে ভাবতাম অভিনয় করব, ওই তো সবার আগে আমার মাথাটা নষ্ট করছে আসলে। আচ্ছা, হ্যাঁ, কারণ যে মেয়ে ক্লাস 2 এ তা ফাইনাল পরীক্ষার খাতায় নিজের নাম লিখতে পারে প্রিয়ন্তী ঐশ্বরিয়া রায় উর্বি। আচ্ছা না, ছোটবেলার কিছু মেমোরি একদম চোখের সামনে এমন করে ভাসে যে সেই দিন হলো। তো এই যে এই মেমোরিটা যে আমি আমার সেমিস্টার ফাইনালে খাতায় লিখছি প্রিয়ন্তী ঐশ্বরিয়া রায় উর্বি, এটা আমার কাছে মনে হয় কি আল্লাহ, এটা না সেই দিনের ঘটনা। তো হ্যাঁ, টিভি আসলে আমার মাথা নষ্ট করছে, এর মধ্যে ঐশ্বরিয়া রায় একজন। বাট এই যে সেমিস্টার ফাইনালের খাতায় এই নামটা লেখার পর হাসাহাসি করেনি? হ্যাঁ, আমার টিচার, আমার আম্মু তো স্কুলের টিচার, সো আমার খাতা নিয়ে আমার মাকে নিয়ে বসে, এই যে ঐশ্বরিয়ার মা। আম্মু তো প্রথমে বুঝে নেই, পরে দেখে আমি আমার নাম দেখছি। এখন আমাকে কি এটা নিয়ে বকবে না কি করবে, আম্মু বুঝতেছিল না। বকা দেয়নি পরে? না, মেয়ে পাগলামো করছে, আমাকে আমি নায়িকাই হব। আচ্ছা, আপনার মা তো একটা শর্ত দিয়েছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে, কেন এই শর্ত দিয়েছিল এবং এই শর্তটা আপনার জীবনে কতটা প্রভাব ফেলেছে? আম্মু আমাকে বলেছে যে ছোটবেলা থেকে এত পড়াশোনা করতে ভালো লাগতো না, যে কারণে যে একটু আগে বলছিলাম যে আমার বড় বোনদের মতো আমি কখনো ফার্স্ট সেকেন্ড হই নাই। তো এখন বাবা মারা তো সাধারণত চায় যে ছেলে মেয়ে মিডিয়ায় না আসুক, ব্রাইট আছে, পড়াশোনা করুক, ভালো চাকরি করুক, বিদেশে যাক। তো আমাকে এই জন্য সে চাচ্ছিল যে আমি বিদেশে চলে যাই, বিদেশে লাইফ বেটার। কিন্তু আমার তো এই যে ছোটবেলা থেকে ভূত, আমি নায়িকাই হব নায়িকাই হব। তো আমার মা আসলে দেখতে চাচ্ছিল যে আমি এটার জন্য কতটা ডেডিকেটেড। যে মেয়ে সারা জীবনও রোল অ্যাক্ট করতে পারি নাই, সে কি আসলেও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারবে কিনা। বাট হ্যাঁ, তারপর তো আমি ঘটনাটা ঘটালাম। এবং তারপরে জীবনও কি চেঞ্জ হয়েছে? জীবন আমার কাছে তো মনে হয় ভালোই, আমার কাছে তো ভালোই লাগে। আন্তর্জাতিক সম্পর্ক একটা বড় সাবজেক্ট, এখান থেকে মানুষ অনেক বড় বড় কিছু হয়ে ওঠে। সেখানে আপনি অভিনয়কে বেছে নিয়েছেন, কখনো ভয় লাগেনি যে আসলে এটা প্রফেশনে কিভাবে ইফেক্ট ফেলবে বা ফেলবে না? আমার কাছে মনে হয় কোনো কিছু যদি আসলে মন থেকে বিশ্বাস থাকে যে আমি এটা পারবো, ইচ্ছা থাকে, তাহলে কেউ কাউকে আটকাতে পারে না। যখন এমনও আছে যে আমি যখন ট্রাইও করি নাই যে আমি নায়িকা হব, আমি ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে, তখন আমার রেজাল্ট একটু খারাপ হয়েছে বা আমি কোনো একটা সাবজেক্টে বাজে পরীক্ষা দিছি, আমার ফ্রেন্ডের মতো তুই তো নায়িকাই হবি, কি দরকার তোর। তো আমার আসলে আশেপাশে সবকিছু মিলে ব্যাপারটা এরকম ছিল যে আমি পারবো। আমি জানি না কেন থাকে না যে আমার সবসময় এই সেক্টরটা আমার কাজ মনে হলো, আমার মনে হতো আমি পারবো। তো আমি কখন মানে আমি ওই ইচ্ছাটা থেকেই মনে হয় হয়ে গেছে। নিঃসন্দেহে প্রিয়ন্তী উর্বি ছোটবেলা থেকে সুন্দরী, তবে গ্ল্যামারাস এই ব্যাপারটা কবে এসেছে, নায়িকা হওয়ার পর না আগে থেকে? আমি কি আসলে গ্ল্যামারাস? আমি মজা করছি না, নিঃসন্দেহে। আমার কাছে মনে হয় আমি তো এরকমই যে মানে হোয়াট ডু ইউ মিন বাই গ্ল্যামারাস? যাকে দেখলে সবার একদম হার্ট আটকে পড়ে, oh my god, দেখলে যে চকচক করে, এই যে ব্যাপারগুলো, এই যে হাসি, আমার মনে হয় আপনার হাসিও গ্ল্যামারের একটি অংশ। মানে
থাকে না একটা ভিন্ন কিছু সবার মধ্যে চোখে পড়ার মতো, এই ব্যাপারটা কি আগে থেকে ছিল? আমার কাছে মনে হয় আমার সবচেয়ে গ্ল্যামারাস যদি আমাকে বলা হয় তাহলে আমার মধ্যে সবচেয়ে গ্ল্যামার আমার হচ্ছে আমার পার্সোনালিটি। মানে আমি দেখতে সুন্দর পচা আমি এটা বুঝি না, কিন্তু আমি যখন মানুষের সাথে কথা বলি, এখন একটা মানুষের পার্সোনালিটি যখন কারো ভালো লাগে সে কিন্তু গ্ল্যামারাস না হলেও মনে হয় যে আচ্ছা মেয়েটা তো ওরা অনেক। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় আমার পার্সোনালিটি আমাকে আগিয়ে নিতে আমাকে অনেক হেল্প করেছে। আপনার মতো তরুণ অনেক অভিনয় শিল্পীরা আছে, শুধু তরুণ না, আমরা যদি একটু বড় অভিনয় শিল্পীদের দিকেও তাকাই দেখা যাবে একটু জনপ্রিয়তা পাওয়ার পরে পার্সোনালিটিটা ডিফারেন্ট হয়ে ওঠে। হয়তো সে আগে সবার সাথে কথা বলতো, কফি খেত, এখন কারোর সাথে কথা বলে না, খানিকটা তুচ্ছভাবে দেখে। এই ব্যাপারগুলো কি কখনো প্রিয়ন্তী উর্বির কাছে মনে হয়েছে যেগুলো অ্যাডাপ্ট করি তাহলে আমাকেও অনেক বড় সেলিব্রিটি মনে হবে? আমার কাছে তো মনে হলে আমি এরকম অ্যাডাপ্ট করতামই, কারণ আমি ছোটবেলা থেকে আমি অনেক মিশুক। আমি আমার বাবাকে দেখতাম, মাকে দেখতাম, সবসময় মানুষকে অনেক সম্মান করে, সুন্দর করে কথা বলে। তো আমার কাছে সবসময় মনে হয় যে মানুষের সাথে মানে আমাকে নিয়ে একটা মানুষ কখন দোয়া করবে, যখন আমি তার সাথে সুন্দর করে কথা বলবো, তার কি অবস্থা, কি লাগবে আমি জানার চেষ্টা করব। আমি আমার শুটিংয়ে গেলেও সবসময় আমি চেষ্টা করি দুপুরে যখন লাঞ্চ করি বা কখনো কিছু খাই, আমি প্রোডাকশন ম্যানেজার বা প্রোডাকশনে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করি যে আপনি খাইছেন, কি দিয়ে খাইলেন, কোন খাবারটা ভালো হয়েছে সেটা আমাকে দেন, এরকম। তো কি হয় যখন একটা মানে এই যে মানুষকে পছন্দ হলে মন থেকেই দোয়া আসে, তো আমি তার বলবো না আমার জন্য দোয়া করেন, তো আমি ওইটা সুন্দর ব্যবহার করে মানুষের কাছ থেকে দোয়া নিয়ে নিই। বাহ, খুবই বুদ্ধিমান এক্ষেত্রে বলতেই হয়। ওয়ার্কআউটের বিষয়ে যদি আসি, আপনি নিয়মিত জিমে যাওয়ার চেষ্টা করেন, হাঁটাহাঁটি করেন, ভীষণ ফিটনেস ফ্রিক। এই অভ্যাসটা কবে থেকে আসলো, কবে থেকে মনে হলো যে আমার ওয়ার্কআউট করতে হবে? মাঝে কি ওজন অনেক বেড়ে গিয়েছিল এমন কিছু? হ্যাঁ, অভ্যাসটা আমার আসলে শুরু হয়েছে ইউনিভার্সিটিতে থাকতে, তখন আমি হয়তো সেকেন্ড ইয়ারে পড়ি। হ্যাঁ, ওরকমই সময় হবে, কারণ তখন আমি যে পড়তাম যে 20 ঘন্টা প্রতিদিন, তো আমার ওয়েট বেড়ে আমি অলমোস্ট 70 কেজি হয়ে গেছিলাম। হ্যাঁ, অ্যান্ড তখন আমি যখন আবার চান্স পাই তখন আমার হাতে থাকে সময় 15 দিন। ওই 15 দিনে আমি 70 থেকে 63 হই। অ্যান্ড ওয়াও, 15 দিনে প্লিজ! আমি সারাদিন ওয়ার্কআউট করতাম, কারণ আমি বাসায় 15 দিন ছিলাম। আমি সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমি মনে ইউটিউবে ভিডিও দেখে প্রতি বেলায় 1 ঘন্টা করে ওয়ার্কআউট করতাম। 1 ঘন্টা এত? হ্যাঁ, ওয়াটার ওয়েট খেতাম না কিছু, সো ওয়াটার ওয়েট বের হয়ে যেত। অ্যান্ড যখন আমি সারাদিন পানি খাচ্ছি বা শুধুই ডিম খাচ্ছি, শুধুই গ্রিন অ্যাপেল খাচ্ছি, ওয়েট বাধ্য কমতে, আর কিছু করার নেই। তারপরে আমি আমার জীবনে 1 বছর গেছে ফার্স্ট ইয়ারে থাকতে একটা ফেজ, যে ফেজে আমি সবসময় খাবার নিয়ে যেতাম, লাল চাল, ওখানে শুধুই সবজি, কোনো মশলা নাই, কোনো লবণ নাই। সো হ্যাঁ, ওয়াও, যারা এখনো ওজন কমাতে পারছেন না আমার মতো, প্লিজ আজকে থেকে ডিম সিদ্ধ আর সবুজ আপেল বাসায় নিয়ে বসে থাকুন, আর কিছু খাবেন না। তার মানে এই না যে 10টা ডিম একদিনে খেয়ে ফেলবেন, ব্যাপারটা এরকম না। খাওয়া যায়, কিন্তু ইন দ্যাট কেস যদি ওটা সয়াবিন তেল দিয়ে না করে বাটার দিয়ে, অলিভ অয়েল দিয়ে করি, যে তো সেটাও ভালো, ওমেগা 3 আসে বডিতে। এক্স্যাক্টলি। সো অনেকে হয়তো এই রুটিনটা এখন থেকে ফলো করবে। সো তারপর থেকে লাইফ চেঞ্জ হয়ে গেল, ওয়ার্কআউট করা হলো এবং একদম ওজন ঝরে গেল। সর্বোচ্চ কত কেজি কমিয়েছেন 1 মাসে? 7-8 কেজি। 7-8 কেজি। প্রিয়ন্তী উর্বির বর্তমানে ওয়েট কত? 57। ওয়াও, 70 কেজি থেকে 57 কেজিতে ট্রান্সফরমেশন। একটা মানুষ বের হয়ে গেছে বডি থেকে, মানুষ বের হয়ে গেছে বডি থেকে। এই যে মানে ওজন আপনাকে নিশ্চয়ই ডিপ্রেসড করে এবং এই জন্য আপনি এখন অনেক বেশি ওয়ার্কআউট করছেন। বিয়ের পরবর্তী সময়ে মেয়েদের আরো একটা ডিপ্রেশনের কারণ হয়ে থাকে যে বাচ্চা হলে, বাবু হলে তখন ওয়েটটা বাড়বে, সেটা নিয়ে ভাবেন বা তখন কি করবেন? কাজে হ্যাম্পার হবে কিনা বা কোনো ফ্যামিলি প্ল্যানিং করছেন কিনা? কাজে তো হ্যাম্পার হবেই, 1-1.5 বছর তো জাস্ট চলে যায় আমার মনে হয়, কারণ একে তো একটা ফিট বডি থেকে একটা মেয়ে প্রেগন্যান্ট হয়, তারপর বাচ্চা হয়, তারপরে আবার ওই ফিট হতে কিন্তু ইট টেকস আ লং টাইম। সো আমি তো জানি না, আমি তো কখনো বাচ্চা হয় নাই আমার, কিন্তু আমার মনে হয় যে মোমেন্টে আমি এটা প্রিপারেশন নিব বা আমার ইনশাল্লাহ বাচ্চা হবে, তখন হয়তো আমি কোনো একটা উপায় বের করেই ফেলবো যে আমি 2 মাসে ফিট হয়ে গেছি। 2 মাসে ফিট। আচ্ছা, প্রিয়ন্তী উর্বি কবে ফ্যামিলি প্ল্যানিং করবে? সেটা কোনো প্ল্যান নাই, আসলেই কোনো প্ল্যান নাই, যখন আল্লাহ চাবে তখন। আমরা আসলে যে সমাজ খুবই টক্সিক, মেয়েটা বিয়ে করতে পারলে আমরা চাপিয়ে দিচ্ছি। বিয়ের আগে বিয়ে বিয়ে বিয়ে, তুমি তো কারোর সাথে বিয়ে দিয়ে দিছিলা। ও, আই এম সো সরি, আমি না, দর্শকেরা জানে এগুলো। যাই হোক, প্রসঙ্গবাদ আমরা চেঞ্জ করি, একটু নাটক, সিনেমা, ওয়েব সিরিজ এগুলো নিয়ে আসি। এই নাটক, সিনেমা, ওয়েব সিরিজ যদি একটাকে চুজ করতে বলা হয় কোনটা চুজ করবে? সিনেমা সবচেয়ে বড় মাধ্যম, ম্যাচের কাছে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম। ভালো সিনেমা করলে
রাতারাতি মানে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় আমার মনে হয়, সো অবশ্যই সিনেমা। চ্যালেঞ্জিং কোনটা মনে হয়? সিনেমাই চ্যালেঞ্জিং। অনেক সময় দেখা যাচ্ছে যে এখন যেটা আসলে সবথেকে বেশি ট্রেন্ড হয়েছে, নাটকের আর্টিস্টরা সিনেমায় যাচ্ছে, কিংবা অন্য জায়গা থেকে অর্থাৎ ওপার বাংলা থেকে বা অন্য দেশ থেকে আর্টিস্ট এনে সিনেমায় আমাদের দেশের সিনেমাগুলো করা হচ্ছে। আবার একটা সময় ছিল যে সিনেমাই করবে এরকম মানুষেরাই উঠে আসতো। এই তিনটা ক্যাটাগরির মধ্যে কি মনোভাব আপনার? তিনটা ক্যাটাগরিকে যদি আলাদাভাবে বিশ্লেষণ করেন। আমি আমারটা বলি, যেমন আমি শুরুতে ভেবেছিলাম আমি কখনো নাটক করব না, আমি শুধু ওটিটি করব আর সিনেমা করব, কারণ আমার তো শুরু হয় আসলে ওটিটি দিয়ে। এন্ড কাজ করতে আমি তো বছরে একটা কাজ করি, দুইটা কাজ করি, খুবই ক্রিটিক্স পপুলার কাজ করি। কিন্তু আমি দেখলাম আমার যখন বুক পকেটে গল্প আসে, রাতারাতি যে পরিমাণ সাড়া পড়ে, মানুষ যে পরিমাণ আমার ক্যারেক্টারকে, আমাকে, মীর রাব্বিকে, আমাদের প্রজেক্টটাকে ভালোবাসে, তো আমি দেখলাম আসলে নাটকই একমাত্র যেটা সবচেয়ে জলদি মানুষ ম্যাসের কাছে আমাকে নিতে পারবে, কারণ ফ্রি ইউটিউব অ্যাক্সেস, ফ্রি নাটক। তো আমি তারপর কি করলাম, নাটক করা শুরু করলাম। নাটক করে দেখলাম যে আল্লাহ, মানে আসলেই মানে ওটিটি হয়তো আমি 5 বছর করলেও ওই মানে মানুষের কাছে যেতে পারতাম না যেটা আমি 5টা নাটক করে করতে পারছি। কিন্তু তারপরও সবচেয়ে বড় মাধ্যম সিনেমা, কিন্তু তারপর আমি ডিসিশন নিয়েছি যে আমি নাটক করব, কারণ নাটক এখন কোয়ালিটি ভালো হচ্ছে, মাঝখানে নাটক একটু পড়ে গেছিল, ভালো হচ্ছে। তো এখন আমরা ইন্ডাস্ট্রিতে যদি ভালো কাজ না করি তাহলে এটা বেটার কিভাবে হবে? আর সিনেমা নাটকে তাও কি মনে হয় যে ভুল করলে 10টা কাজ আসে, একটা কাজে খারাপ হলে ঠিক আছে, একটা জাস্টিস। কিন্তু সিনেমাতে না, একটাও যদি খারাপ হয়ে যায় এটা একটু আমার ভয় লাগে, কারণ সিনেমা মানে থিয়েটারে দেখাচ্ছে ওরকম ফ্লপ সিনেমা বলতে একটা কথা আছে, কিন্তু ফ্লপ নাটক বলতে কিছু নেই। ট্রু হ্যাঁ। সো এটা একটা চ্যালেঞ্জিং। এই যে নাটক সিনেমা নিয়ে আমরা যে কথা বলছি, প্রথম স্ক্রিন শেয়ার হয়েছিল কিসে? একদম প্রথম ক্যামেরা ফেস করা হয়েছিল কিসে? প্রথম ক্যামেরা ফেস করা হয়েছিল 2018তেই একটা রান্নার অনুষ্ঠানের ওভিসি করেছিলাম, রাধুনী নাম আমার মনে নাই আসলে। তো ওখানে ছিলাম আমি, সাবিরি আন্টি, পার্থ শেখ। তো ওই তো তখন আমি জানতাম না আমি কি আসলে এখন মানে অ্যাক্টিংই করতে যাচ্ছি কিনা। সো আমাকে যে ডিরেক্টর অসীম ভাইয়া, উনি আমাকে ফোন করে বলে তুমি একটু নিকেতনে আসো, তোমার সাথে একটা কথা বলবো। তো আমি নিকেতনে যাই, উনি আমাকে বলে যে এরকম একটা ক্যারেক্টার, সাবিরি আপা তোমার মা হবে আর পার্থ তোমার ভাই হবে, তো স্ক্রিপ্টটা দেয় অ্যান্ড এভরিথিং। স্ক্রিপ্ট পড়ে আমি ওনাকে বললাম আমি কি আসলে অ্যাক্টিং করতে পারবো, মানে আপনার কেন মনে হলো যে আমি করবো? উনি বলে না তুমি পারবা, তুমি যেভাবে কথা বলতেছো, যা করতেছো এটাই করবা। কিন্তু যখন ক্যামেরা আমার সামনে ধরে আমি একটু নার্ভাস হই, বাট আমার কাছে মনে হয় কি আচ্ছা ক্যামেরা ভুলে যায়, আমার আম্মু থাকলে এখানে আমি কি করতাম। তো ওই যে আমি শুরু করি, ওই চলছে এবং সেটা আর কখনো থামছে না। স্ক্রিপ্ট যখন বাছাই করেন আপনি কোনটা আগে দেখেন, চরিত্র, নির্মাতা, গল্প না কো আর্টিস্ট, কোনটা আসলে? আমার সবার আগে ফার্স্ট প্রায়োরিটি গল্প, তারপরে আসে হচ্ছে আমার চরিত্র, তারপরে আসে নির্মাতা, তারপরে আসে কো আর্টিস্ট। আচ্ছা গল্প যখন ভালো হয়, নির্মাতারা না পুল অফ করে ফেলতে পারে, বিকজ গল্পটা ভালো, মানুষ কানেক্ট করতে পারে। তারপরে আসে যে চরিত্র, এখন গল্প অনেক ভালো কিন্তু আমার চরিত্রের কিছুই করার নাই, আমি চেষ্টা করি ওই গল্পগুলোকে স্কিপ করতে, কারণ গল্প ভালো হতে পারে কিন্তু আমি যদি ডিফারেন্ট কিছু না করলাম, আমি একই জিনিসটা আসলে অডিয়েন্সকে দেখাতে চাই না। আর ভালো নির্মাতা হলে তো কথাই নেই। একদম। এবং বুক পকেটের গল্প যখন আপনার কাছে এসেছিল, আপনার কাছে এটা চ্যালেঞ্জিং মনে হয়নি? বুক পকেটের গল্পতে কিন্তু অনেকগুলো গল্প ছিল, সো কখনো মনে হয়নি যে এতগুলো নায়িকার ভিড়ে বা এতগুলো গল্পের ভিড়ে আমার গল্পটা হয়তো হারিয়ে যাবে? যদিও শেষ পর্যন্ত দেখা গিয়েছে এই গল্পটা সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে, এটা একটু জানতে চাই। ওই যে কনফিডেন্স, আমাকে যখন প্রীতম ভাই 3টা গল্পই বলে, ওই যে বেনিফিট অফ ডাউটে প্রিয়ন্তী নাম হওয়ার কারণে উনি আমাকে আগে চুজ করার অপশন দেয়। তো আমাকে 3টা গল্প বলে তুমি কোনটা করতে চাও, তো আমি এটা চুজ করি। আয়শা ছিল, আয়শা ইজ আ ফ্রেন্ড, সবাই ছিল, আমরা টিম শুটিং এর আগে বসছি, গল্প করছি, কথা বলছি, কিন্তু কখনো মনে হয় নাই যে ওর নাটকটা যদি বেশি জনপ্রিয়তা পায়, মানে এই জিনিসটা কখনো কাজ করে নাই। আমার কাছে সবসময় মনে হয় ওর নাটক জনপ্রিয়তা পাক, আমার পার্টটা জনপ্রিয়তা পাক, চারটাই পাক, নাটকটা ওভারঅল জনপ্রিয়তা পাওয়াটাই হচ্ছে মেইন। আচ্ছা এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আপনার জীবনে 3টা মানুষ আছে, মানে 3জন মানুষ বলা উচিত না, 3জন সুপারস্টার আছে যাদেরকে আপনি খুব ফলো করেন। শাহরুখ খান আছে, টম হ্যাঙ্কস আছে, ইমতিয়াজ আলী আছে। এদের কাছ থেকে আপনি শুধু কি শিখতে চান? শাহরুখ খানের কাছ থেকে আমি ওনার অরা নিতে চাই। ওকে হ্যাঁ, আর হ্যাঁ আসলে জাস্ট দ্য অরা। আর টম হ্যাঙ্কসের কাছ থেকে অ্যাক্টিং শিখতে চাই, আর ইমতিয়াজ আলীর কাছ থেকে ওনার ক্রিয়েটিভিটি।
ওকে, তিনজনের কাছ থেকে তিন ধরনের জিনিস ধরুন আপনি পেয়ে গেলেন, এরপর অভিনয় কিভাবে কাজে লাগাবেন? মানে ডু ইউ থিঙ্ক একটা মানুষের যার শাহরুখ খানের মতো অরা এবং টম হ্যাঙ্কসের মতো অ্যাক্টিং স্কিল এবং ক্রিয়েটিভিটি ইমতিয়াজ আলীর মতো, তার তো জীবনের কোথাও থেকে থাকতে হবে না? ধরুন আমি প্রডিউসার, আমি নায়িকা, আমি অলরাউন্ডার। আচ্ছা, অভিনয় তো নিঃসন্দেহে এখন আপনার জন্য একটা কমফোর্ট জোন, কেননা দীর্ঘ সময় ধরে করছেন। অভিনয়ের বাইরে যদি আমি যাই, তাহলে আর কোনটা সব থেকে বড় কমফোর্ট জোন হতে পারে আপনার জন্য? ফটোশুট বাদে, আমি জানি আপনি ফটোশুটে অনেক ভালো, সো ওটা বাদে। অভিনয়ের বাইরে কি কমফোর্ট জোন? অ্যাজ ইন মনে করুন অভিনয় ছাড়া অন্য কিছু আপনার করতে হচ্ছে, হ্যাঁ, সেটা ফটোশুটও না, হ্যাঁ। আগেই বলে দিচ্ছি, অ্যাজ এটা আপনার কমফোর্ট তাহলে জোন। আমি জিম ট্রেনার হয়ে যাব। ওকে ওকে, সুন্দরী ট্রেনার। হ্যাঁ, হতে পারে, কারণ আমি জানি কোথায় কি করা উচিত, কার বডিতে কি ধরনের ওয়ার্কআউট হওয়া উচিত, বিকজ আমি জীবনে সব করে ফেলছি। সো হ্যাঁ, আমি জিম ট্রেনার হলে আমার কোনো কষ্ট করতে হবে না। ওকে, আচ্ছা, ভবিষ্যতে কোন ধরনের চরিত্রের জন্য নিজেকে ভাঙতে চান? অনেক সময় আমরা দেখি অনেকে পাগল সেজে রাস্তায় ঘুরে চরিত্র প্রয়োজনে, অনেকে দরিদ্র হয়ে ঘুরে, কেউ ফকির হচ্ছে। আপনি আসলে নিজেকে কিভাবে ভাঙতে চান বা কোন চরিত্র করতে চান? ওকে, তো আমি পাগল হয়ে রাস্তায় ঘুরছে বা ফকির হচ্ছে, দরিদ্র হচ্ছে, রাস্তায় থাকতে হচ্ছে, আমি এই ধরনের ক্যারেক্টার আসলে একটু স্কিপ করতে চাই না। কারণ আমি যে পরিবেশে থাকি, আমি যেরকম, আমি তো ওনাদেরকে অত কাছে থেকে আসলে ফিল করতে পারি না। আমার মনে হয় আমার অ্যাক্টিংয়ে ভুল থাকতে পারে, আমি এমন অনেক কিছু দেখা ফেলতে পারি যেটা আসলে হওয়া উচিত না। আমার হাঁটা চলাফেরা অনেক কিছুই আসলে ওনাদের মতো হবে না, এই জন্য আমি চেষ্টা করি স্কিপ করতে। আর তার উপরে এই জিনিসগুলো যে এত কষ্ট, যে পাগল সেজে রাস্তায় অ্যাক্টিং করা বা একটা গরিব সেজে রাস্তায় থাকা, শোয়া, এত কষ্ট, আমি এই জন্য আরও বেশি স্কিপ করতে চাই। কিন্তু যেটা হয়, আমার মনে হয় সিনেমা অনেক বড় বাজেট প্রোডাকশন, মানে আমার একটু বসার জায়গা আছে, আমি রাস্তায় থাকলাম অ্যান্ড তারপর আমার হাত পা ধোয়ার জায়গা আছে, মানে আমার একটা কোজি প্লেস আছে যেখানে আমি একটু রেস্ট নিতে পারবো। ইন দ্যাট কেস আমি আসলে ভাববো। কিন্তু নাটকে যেটা হয়, 2 দিনে এত কষ্ট করে শ্যুট করতে হয়, ওর মধ্যে এত কষ্ট করা আমার মনে হয় আমাকে দিয়ে হয় না। মানে মোর আপনি প্র্যাকটিক্যাল, ইমোশনালি আপনাকে ড্রাইভ করছে এই জায়গাটা। পাগল একটা মেয়ে যে রাস্তায় থাকে, তার একটা ছেলের সাথে প্রেম হয়ে গেল, ওই ছেলের সাথে ঠিক হয়ে গেল, মানে আমি সব গল্প আসলে বিশ্বাস করি না। তো আমি সব গল্প করতে চাই না, আমার কাছে লজিক্যাল গল্প আসলে আই এম ভেরি হ্যাপি। সো আমাকে যদি তাও ভাঙতে হয়, আমার মনে হয় আমি ক্রিকেটার ক্যারেক্টার করতে চাই। সো ওই সব ক্যারেক্টার আমাকে আরো বেশি ইনফ্লুয়েন্স করে। ওকে, পছন্দের স্পোর্ট কোনটা? ক্রিকেট। ওকে, সেই জন্য ক্রিকেটার হতে চান। যাই হোক, আরো অনেক প্রসঙ্গ নিয়ে কথা হবে, অন্য একটা সেগমেন্টে চলে যাচ্ছি। ভিউয়ার্স, চলে যাচ্ছি এ পর্যায়ে পরবর্তী সেগমেন্ট কাউন্টার স্কিলে। সো কাউন্টার স্কিলে আবার একটা মজাদার ব্যাপার আছে আপনার জন্য। আমাদের সামনে অনেকক্ষণ ধরে একটা বোর্ড পড়ে আছে, ভাবছিলাম এটা কোন কাজে লাগাতে পারি, সো এখন এটা কাজে লাগাবো। এটা আপনার হাতে দিয়ে দিব। ওকে, জাস্ট পেজটা উল্টালেই দেখবেন যে আপনার খুব পছন্দের একজন কো আর্টিস্টের ছবি আছে, যার সাথে আপনার জুটি দর্শকেরা খুব বেশি পছন্দ করে। রাব্বি ভাই এই Exactly. ছবিটা আমার সাথেই তুলছিল। এবং এখন কাজ হচ্ছে ওনাকে ড্র করা, সামনে পেন্সিল দেওয়া আছে, একদম নিজের। বাই দ্য ওয়ে, আপনি আর্টসে কি ভালো? হ্যাঁ, ছোটবেলায় তো ছবি আঁকা শিখেছি। ওকে, এবং কিছু প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা পুরোটা করব। ওকে, আমরা স্টার্ট করছি। নাটক না সিনেমা? সিনেমা। ওয়েব সিরিজ না বিজ্ঞাপন? ওয়েব সিরিজ। জিম না ঘুম? জিম। পরের উত্তরটা আমি জানি, তারপরে প্রশ্ন করি। চিট ডেতে বার্গার না বিরিয়ানি? বার্গার। আমি বললাম জেনে গেছি। শাড়ি নাকি ওয়েস্টার্ন? শাড়ি। সমুদ্র না পাহাড়? দুটোই। শাহরুখ খান না আরিফিন শুভ? শাহরুখ খান। ফিটনেস না ফুড? ফুড। ফিটনেস। সত্যিটা বের হয়ে গেছে। বোধ। সত্যিটা বের হয়ে গেছে। ওকে, কার্ডিও না ওয়েট লিফটিং? ওয়েট লিফটিং। মিনিমাল মেকআপ না গ্ল্যাম লুক? নো মেকআপ। ইনস্টিংক্ট না প্ল্যান? ইনস্টিংক্ট। শেষ দেখা সিরিজ? শেষ দেখা সিরিজ তাস্করি। শেষ শোনা গান? শেষ শোনা গান। শেষ শোনা গান, কোনো গানই মনে পড়ছে না। ওমা, আজকে কোনো গান শোনা হয়নি? সকালে তো অনেকগুলো গান শুনলাম, একটাও মনে পড়ছে না। একটাও মনে পড়ছে করে দিচ্ছি। সবচেয়ে প্রিয় রং? সাদা। সবচেয়ে বড় টার্ন অন? কি আরেকজনেরটা না আমারটা? নিজেরটা। হাসি। সবচেয়ে বড় টার্ন অফ? দাঁত দিয়ে নখ কাটা। ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট? অনেক বেশি এক্সট্রোভার্ট।
একদিন ছুটি পেলে ঘুমাবেন নাকি ঘুরে বেড়াবেন? ঘুরে বেড়াবো। কফি না চা? কফি। রোমান্টিক সিনে নার্ভাস না ন্যাচারাল? ন্যাচারাল। সিরিয়াস না পাগলাটে? পাগলাটে। বাহ, আমরা মোটামুটি অনেক কিছু জানতে পেরেছি। আমরা পরের সেগমেন্টে যাব, তবে তার আগে একটা প্রশ্ন করি। এই যে প্রতিদিন শুট করছেন, তারপরেও সময় পেলে ঘুরে বেড়াবেন? হ্যাঁ। অনেক এনার্জেটিক প্রিয়ন্তী উর্বি, নিঃসন্দেহে তবে। এবং চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে, ট্রুথ টেবিলে। এই সেগমেন্টে আপনি আঁকতে পারেন চাইলে, আমরা প্রশ্ন করে ফেলতে পারি। কখনো কি মনে হয়েছে আপনাকে শুধু সুন্দরী ভেবে আন্ডার এস্টিমেট করা হয়? হ্যাঁ। একটু যদি গল্পগুলো শুনি আমরা, যে কেন মনে হয়েছে এটা। অনেক জায়গায়, মানে এখন স্পেসিফিক্যালি আমি বলতে পারবো না যে এই ঘটনায় ওই জায়গায়, বাট অনেক জায়গায় এরকম হয়েছে যে ঠিক আছে সুন্দর মেয়ে বললে অনেক কিছুই হয়ে যায় টাইপ কথাবার্তা, যেটা আমার খুবই বিশ্রী লাগে। কারণ শুধু সুন্দর না, একটা লজিক্যাল কথা যে কোনো মানুষ বললে সেটাই হওয়া উচিত। সহপাঠী কিংবা সহকর্মীদের সাথে কখনো কাজের ক্ষেত্রে এমন পরিস্থিতি ফেস করেছেন যেখানে বারবার বলা হয়েছে যে তোমার যোগ্যতা ছিল না, কেবলমাত্র সুন্দর দেখেই তুমি কাজটা পেয়েছো, বা তোমার মতো মেয়ে তো সিনেমায় আসতেই পারতো, সেলিব্রিটি হতেই পারতো, আমরা দেখতে সুন্দর না দেখে ট্যালেন্টের কোনো দাম নেই? এই কথা আমাকে আজ পর্যন্ত কেউ বলে নাই, কারণ আজ পর্যন্ত আমি যাদের সাথে কাজ করেছি সবাই আমার সাথে বারবার কাজ করেছে, বারবার কাজ করতে চায় সবাই আমাকে, বা কখনো আমার নামে কোথাও যে কথা বলছে আমি সবসময় আমাকে নিয়ে পজিটিভই শুনেছি। তার মানে প্রিয়ন্তী উর্বি হচ্ছে সবার কাছে সুইট গার্ল। একদম। নিজের কোন অভ্যাসটা আপনি একেবারে বদলাতে চান? বার্গার খাওয়া? না, দাঁত দিয়ে নখ কাটা। এখনো কি দাঁত দিয়ে নখ কাটা হয়? হ্যাঁ, নার্ভাস থাকলে সবচেয়ে বেশি। আমার মনে হয় বাংলাদেশে একমাত্র নায়িকা যে দাঁত দিয়ে নখ কাটে। না না, আরো আছে। আরো আছে? নাম ফাঁস করে দিবেন নাকি? না না, থাক সেই কথা। প্রেমে পড়লে আপনি কেমন মানুষ হয়ে যান? প্রেমিক। প্রেমিক। সো প্রেম নিয়ে একটু জানি। যার সাথে এখন সংসার করা হচ্ছে তার সাথে প্রেমটা কিভাবে হয়েছিল? এইটা তো আমি মনে হয় তোমাকে ইন্টারভিউতে বলে দিছি। আবার বলে দেন, কোনো সমস্যা নেই। বিয়ের পর তো আরো বেশি বেশি বলতে ইচ্ছে করে। সেটা তো ওই যে কক্সবাজারে বার্থডে করতে যে ওখানে প্রপোজ করলো, তারপর বিয়ে হয়ে গেল, এই তো। এত সিম্পলে হয় না, আরো কাহিনী আছে। সত্যি এতই সিম্পল। আচ্ছা, অনেকে এরকম কি মনে করে যে ছেলে খুব বড় প্রতিষ্ঠানে চাকরি করে দেখে প্রিয়ন্তী উর্বি তাকে ফাঁসিয়ে দিয়েছে? না, এটা মনে করার কোনো কারণই নাই, ফাঁসাফাঁসির কোনো উপায় নাই, কারণ ও আমার বন্ধু, ও আমার বয়সী। যদি আমার ফাঁসানোর জন্য কাউকে বিয়ে করতে হতো, পিছনে অনেক বড় বড় ব্যবসায়ী, পলিটিশিয়ান অনেক কিছু ঘুরছে, তাদেরকে বিয়ে করতাম। ও, তার মানে প্রিয়ন্তী উর্বি সম্পর্কে একটা আমরা সিক্রেট জানলাম যে প্রিয়ন্তী উর্বির পেছনে অনেক পলিটিশিয়ান এবং বড় বড় ব্যবসায়ীরা ঘুরে। হ্যাঁ, অবশ্যই সব নায়িকাদের পিছনেই ঘুরে। এখন এটা নায়িকাদের ব্যাপার, কে কার সাথে কিভাবে থাকতে চায়। ওকে, কোনো কিছু আমরা ফাঁস আজ আশা করছি না, অন্য কখনো এটা নিশ্চয়ই আশা করব। বেচারার মুডটা আজ খুব ভালো। তারপর কি ছোট করে দু একজনকে এক্সপোজ করা যায় নাকি? আমি তো জানি না কে, কিন্তু আছে না কিছু মানুষের ছবি, ধরেন একটা মানুষ সে কোনো কাজই করে নাই, যার এক বছরের কোনো কাজ দেখি নাই, কিন্তু সে 2টা গাড়ি কিনে ফেললো। হ্যাঁ, বা একটা মানুষ যে কিছু করে না কিন্তু সে সারাক্ষণ দুবাই, ইউরোপ, আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে, মানে তাদেরকে নিয়ে তো আসলে বলতে হয় না, তাকে আমি নিয়ে কি বলবো, তাদেরকে তো পুরো বাংলাদেশ চেনে। এরকম যারা আপনারা এরকম নায়িকাদের দেখেন, প্লিজ তাদের নামটা কমেন্টে করবেন। যারা গাড়ি কিনছে, দুবাইতে যাচ্ছে, কিন্তু হাতে কোনো কাজ নাই। আমার মনে হয় নামগুলো কমেন্ট বক্সে চলে আসবে, আমরা অপেক্ষা করি সেই সময়টুকু পর্যন্ত। আচ্ছা, ভাইয়ার প্রসঙ্গে আসি। সালমান খানকে আপনার খুব পছন্দের মানুষ? সালমান খান অত পছন্দ না, ও সালমান খানের নামে শাহরুখ খানের অরা নিয়ে জন্মাইছে। ওকে, গ্রেট। তো সালমান ভাই কি রোমান্টিক নাকি প্র্যাকটিক্যাল? সালমান রোমান্টিক, প্র্যাকটিক্যাল বোথ। আমার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল। ঝগড়া হয়? হয়, কোন সংসারে ঝগড়া হয় না? আচ্ছা, আমি রাবি ভাইকে একটু মোটা বানিয়ে ফেলছি। কোনো সমস্যা নেই, রাবি ভাই রাগ না করলেই হয়েছে। সো ঝগড়ার মূল বিষয়বস্তু কি থাকে? অনেক কিছুই। ফোন ধরলা না কেন, বাসায় দেরি করে আসলা কেন। ওকে, সো এরকম ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়। কে বাসে লেট করে আসলে কে রাগ করে? আমি সবসময় রাগ করি, ও কখন রাগ করে না। অথচ মাঝে মধ্যে আপনারও কিন্তু লেট নাইট হয়ে যায়। হ্যাঁ, আমার লেট নাইট হবে, ওর হবে কেন? ও ও দ্যাটস নট ফেয়ার। এইটা উচিত না, এইটা হচ্ছে একেবারে খারাপ অভ্যেস। এটাকে মানিয়ে নিয়ে সবার চলতে হবে। সবাই কি জীবনে পারফেক্ট? কিছু মানুষের কিছু ফ্ল থাকে না। আপনার সম্পর্কে সবচেয়ে ভুল ধারণাটা কি ছিল? আমি অনেক অহংকারী।
আমার জীবনে একটা পুরো সময় গেছে খালি মানুষের পারসেপশন শুনতে যে আমি অনেক অহংকারী, আমি মানুষের সাথে অনেক বাজে ব্যবহার করি, কিন্তু যারা আমার সাথে মিশছে কেউ কখনো কথা বলতে পারে নাই। সো দর্শক, প্রিয়ন্তী উর্বিকে আপনাদের কাদের অহংকারী মনে হয় তারা কমেন্টে হাই লিখুন, দেখা যাক আসলে কি তাদের প্রিয়ন্তী উর্বিকে অহংকারী লাগে কিনা। আচ্ছা, অভিনেত্রী হওয়ার এই পথটা অনেক কাঁটাযুক্ত পথ, একটা সবথেকে কষ্টের মুহূর্ত কোনটা ছিল? এমন অনেক প্রজেক্ট, সব থেকে কষ্টের মুহূর্ত এমন অনেক প্রজেক্ট যেটাতে আমি অনেক করতে এক্সাইটেড ছিলাম, বা ওটিটি বা সিনেমা, কিন্তু পরে আমি কাজটা করতে পারি নাই। এই কাজ না করতে পারার কারণগুলো কি সাধারণত হয়ে থাকে? টাইমিং, প্রডিউসার, প্যারা। যেমন আমি যখন রায়হান রাফির সাথে স্বপ্নবাজিতে সাইন করি এবং 6 দিন শুটিং করি, আমি তো তখন কেবল কাজ করা শুরু করছি, এটা আমার ফার্স্ট ডেবিউ হতে পারতো, কিন্তু ওই কাজটা যখন 6-7 দিন শুটিংয়ের পরে বন্ধ হয়ে যায় আমি অনেক স্যাড হয়েছিলাম। কোভিড সব কিছু মিলে প্রডিউসার রিস্ক নিতে চায় না, অনেক প্রবলেম ছিল। মানে এখানে ভাগ্য একটা বড় ফ্যাক্টর। অফকোর্স। ওকে, এই ব্যস্ততার মাঝে সবথেকে বেশি কি মিস করেন? কি মিস করি? ফ্রেন্ডদেরকে মিস করি। ফ্রেন্ডদের সাথে দেখা হয় এখন? খুবই কম দেখা হয়, কিছু ফ্রেন্ডের সাথে প্রায় দেখা হয়, কিন্তু কিছু ফ্রেন্ডের সাথে অনেক কম দেখা হয়। যাদের সাথে কম দেখা হয়, আমার যে ফ্রেন্ডরা বিদেশে চলে গেছে, তাদেরকে অনেক মিস করি। প্রথম অভিনয় করার পর ফ্রেন্ডদের সামনে যেয়ে কি লজ্জা পেয়েছিলেন? তো আমি কখনো নিজে কিছু দেখতে পারতাম না, স্টিল আমার বাসায় কোথাও আমার কিছু দেখলে আমি দেখতে পারি না, আমার খুবই লজ্জা লাগে। এটা কি রাব্বি ভাইয়ের শরীর? আমি আর কি দেখে খানিকটা অবাক হচ্ছি। যাক ভালো, এটা কি গলা ওনার? হ্যাঁ। আচ্ছা, ওনার গলা এরকমই দেয়া ছবিতে, আমি কি করব? আচ্ছা ঠিক আছে, আপনি আঁকুন, এরপরে দর্শক দেখবে। আচ্ছা, আপনি কাঁদেন কখনো? হ্যাঁ। কখন? যখন অনেক লো ফিল হয়, ডাউন ফিল হয়, নিজেকে মোটিভেট করতে পারি না তখন। সাধারণত কেন ডাউন ফিল হয়? মুড সুইং হলে অনেক ডাউন ফিল হয় অনেক সময়। রেগে গেলে কি করেন? কাঁদি। রেগে গেলেই কাঁদেন? বা রাগলে মানুষ ভাঙচুর করে? না, ভাঙচুর হবে না আমাকে দিয়ে। ওকে, প্রিয়ন্তী উর্বি কি গালি দিতে জানে? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির মেয়ে আমি, যাত্রাবাড়িতে বড় হয়েছি, গালি দিতে জানবো না? ওকে, নিজের জীবনের কোন সিদ্ধান্তটা নিয়ে সবচেয়ে বেশি গর্ব করেন? ফার্স্ট ঢাকা ইউনিভার্সিটি, সেকেন্ড আমার ক্যারিয়ার, আর থার্ড আমার হাজব্যান্ড। ওকে, বিগেস্ট রেড ফ্ল্যাগ কি? কার? আমার আমার তো কোনো রেড ফ্ল্যাগই নেই। ওকে, এটা তো কেউ বলবে না নিজেরটা নাকি? থাকে না যে একটা তো রেড ফ্ল্যাগ নিঃসন্দেহে এই যে দাঁত দিয়ে নখ কাটা, এটাই এটাই রেড ফ্ল্যাগ জিনিসটাই, এই সুইট জিনিসটাই। আচ্ছা, অপোজিট জেন্ডার সম্পর্কে মনোভাব কি? মনোভাব কি? অপোজিট জেন্ডার, এটাই মনোভাব। হ্যাঁ, আর কি মনোভাব থাকবে? ওকে, মানে থাকে না অনেকে অনেক পারসেপশন থাকে অপোজিট জেন্ডারদের নিয়ে, তেমন কোনো কিছু নেই। ওকে, জাস্ট একটা মানুষ যে আমার মেয়ে না, মতোই আরেকটা মানুষ, যে ছেলে, সে পুরুষ। ওকে। দেশের বাড়ি কোথায়? ময়মনসিং। আচ্ছা, আমার শেষ। হ্যাঁ, আমরা নিয়ে নিতে পারি। ওকে। ওয়াও, মাশাআল্লাহ। আমি একটু হাতে নেই এবং দর্শকদেরকে দেখাই। তুমি কিন্তু আমাকে নার্ভাস করে দিছিলা বডি বলে। না না, ঠিক আছে। সো দর্শক, আপনাদের জানার জন্য, এটা হচ্ছে রাব্বি ভাইয়া, দেখতে এমন, ঠিক তার গলাটা এখানে এমন, চেহারাটা এমন, এবং প্রিয়ন্তী উর্বির আঁকা রাব্বি ভাই দেখতে এমন, তার গলাটা এমন, তার বডিটা এমন। ভালো লাগছে, লুক। হ্যাঁ, ফেসটা অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার মনে হয় রাব্বি ভাই এটি দেখলে আপনি নিশ্চয়ই আরেকটু জিমে যাওয়ার, রাব্বি ভাই দেখলে ওয়াও বলবে, ওনাকে আমি ওনার চেয়ে বেশি হ্যান্ডসাম বানিয়ে দিয়েছি, মানে একটু জিমে যেতে চাইবে আর কি ছবিটা নিয়ে। একটু মোটা হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে, বাট খুব সুন্দর প্র্যাকটিস ছিল। কত বছর পর আর্ট করা হলো? এর আগেও একটা ইন্টারভিউতে ছবি এঁকেছিলাম, সো আঁকা কি করা হয়, কিন্তু আগে অনেক ছবি আঁকতাম। তো ছোটবেলায় ছবি আঁকা শিখেছি, তখন সব পরীক্ষায় আমি ফার্স্ট সেকেন্ড হতাম, তো আম্মু ভাবতো আমি চারুকলায় পড়বো, চারুকলায় পড়লে আমি নষ্ট হয়ে যাব, এই জন্য আমাকে ছবি আঁকা বন্ধ করে দেওয়া হয়েছে। চারুকলায় পড়লে আমি নষ্ট হয়ে যাব। আচ্ছা, দেশের বাড়ি বলেছিলাম ময়মনসিংহে, সেখানকার ছেলেরা কেমন হয় প্রেমিক হিসেবে? আমার কোনো আইডিয়া নাই, কিন্তু আমি যদি আমার বাবাকে দেখে জাজ করি তাহলে তো মনে হয় ভালোই হয়।
সালমান ভাই দেশের বাড়ি কোথায়? ও তো পুরোই ঢাকাইয়া। পুরো ঢাকাইয়া। ঢাকাইয়া ছেলেদের সাথে থাকতে কেমন লাগে? এরা শুনি আমরা সাধারণত ঢাকাইয়া ছেলেরা অনেক লাউড হয়, সারাদিন তেল চর্বি পরোটা বিরিয়ানি এগুলো খায়। ও মনে হয় ভুয়া ঢাকাইয়া, কারণ এটা শুনে আমার মনে হলো যে ও কথা বলে, বেশিরভাগ কথা আমি কানেই শুনি না, অ্যান্ড আমি বলি জোরে কথা বলো জোরে কথা বলো। আর হচ্ছে এই তেল চর্বি তো আমি আমার বাসায় দেখি না, কারণ আমার বাসায় খাবারই হয় হচ্ছে রুটি রুটি রুটি, নো ভাত, নাথিং, জাস্ট সকাল দুপুর রাত যখনই খাবা ইউ হ্যাভ টু ইট রুটি উইথ হয় ডিম পোচ, বাটার এগ, অথবা হচ্ছে চিকেন, অথবা ডাল। ওয়াও ওয়াও, তার মানে সালমান ভাইয়া ভুয়া ঢাকায়। ভুয়া ঢাকাইয়া। ওকে, লাভ এট ফার্স্ট সাইট বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। একটু গল্প শোনান না, কিভাবে বিশ্বাস করাটা শুরু হলো? না এখন তো বিয়ে হয়ে গেছে, এগুলো বলা যাবে না। বাসা জেনে গেলে এখন ঝামেলা হবে না? এখন আর লাভ এট ফার্স্ট সাইটে বয়স শেষ। এখন আর হবে না। না। ভাইয়ার কি দেখে প্রেমে পড়েছিলেন? এই যে শাহরুখ খানের অরা। ও জাস্ট এতটুকুই? হ্যাঁ, ওরাই তো মানুষকে আসলে অ্যাট্রাক্ট করে। সো আর কিছু কোনো স্পেশাল নোটস, কোনো স্পেশাল গিফট যেটা দিয়ে মনে হয়েছে যে আচ্ছা এই ছেলেটা লাইফ পার্টনার হিসেবে বেস্ট? আচ্ছা, সো যখন আমার মনে হয়েছিল একটা গ্রিন ফরেস্ট, তখন হচ্ছে আমি আমার জামায় সেফটি পিন লাগাতে হতো। তখন আমরা ওই যে কক্সবাজার, সো আমি আর আমার আরো দুইটা মেয়ে ফ্রেন্ড, আমাদের তিনজনেরই সেফটি পিন লাগবে, কিন্তু আমাদের কাছে কোনো সেফটি পিন নাই। সো আমাদের ওখানে ছিল আর ও সহ 3টা ছেলে ফ্রেন্ড এবং 3টা মেয়ে ফ্রেন্ড। তো আমি যে সবার 3টা ছেলে ফ্রেন্ড বসা, তো আমি ওখানে যে বলছি সেফটি পিন আছে তোমাদের কাছে? একটা ছেলে ফ্রেন্ড উত্তর দিচ্ছে সেফটি পিন কি? আরেকটা ছেলে বলছে হ্যাঁ। আমার জামাই বলছে হ্যাঁ আছে তো। তো আমার কাছে বলছে ওয়াও গ্রিন ফরেস্ট। এক্স্যাক্টলি, মানে সেফটি পিন কি যে ছেলে বলবে টার্ন অফ, তার দিকে কোনো মেয়ে তাকাবে না। সেফটি পিন কি এটা যদি না চেনে ছেলেরা রেডি হচ্ছে, খুবই স্বাভাবিক, সেফটি পিন লাগতেই পারে। হ্যাঁ, একটা ফ্রেন্ড বলছে হ্যাঁ তোমাদের আবার সেফটি পিনও লাগবে। আরেকটা ফ্রেন্ড বলছে সেফটি পিন কি? আমার জামাই বলছে হ্যাঁ সেফটি পিন আছে। এন্ড আমরা এত বলদ, আমাদের ওয়াশরুমে বাথরুমেই সেফটি পিন ছিল। হ্যাঁ, তো আমরা তো আর সেটা খুঁজি নাই। ও কি করছে, সেফটি পিন আছে দেখছে, আমরা অনেক ইমপ্রেস 3টে মেয়ে। তো ও যে ওর ওয়াশরুমে বাথরুম থেকে সেফটি পিন নিয়ে আসছে, তাও বলে নাই যে তোমাদের বাথরুমে। এতে ও কি আসলে মানে রেড ফ্ল্যাগ না গ্রিন ফ্ল্যাগ আমি জানি না। কিছু তো তাকে স্টান দিতে হবে না, মানে আপনি বোকার মতো আগে চেয়ে বসেছেন, সে বেচারা একটু এখন দিলে এটাও দোষ। ওর যে ইনস্ট্যান্ট এই বুদ্ধিটা আসছে যে আচ্ছা ঠিক আছে আমি এভাবে একটু ইমপ্রেস করি উর্বিকে, সেটার জন্যই তো আসলে। তার মানে বলা যায় ভাই অনেক চালাক। হ্যাঁ, এই একটা জিনিস যে পারে সে সব পারে। আমার চেয়ে অনেক বেশি চালাক। হ্যাঁ, একটা সেফটি পিন কোথায় সেটা জানে, টিভি চুরি হচ্ছে সেটা না মানে বোঝে। যাই হোক, আমরা পরের সেগমেন্টে চলে যাব। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট লাইফ কর্নারে। ভ্রমণ করতে ভালোবাসে প্রিয়ন্তী উর্বি, সম্ভবত আমরা এটা সবসময় ছবি দেখি। কতটা ভালোবাসে? অনেক ভালোবাসি। আমাকে যদি অনেকগুলো টাকা দিয়ে বলা হয় পুরো পৃথিবী খালি ঘুরে বেড়াও, আমি খালি ঘুরে বেড়াবো, আমি আর কাজ করব না। আচ্ছা, যখন আপনি ভ্রমণে যান কোনটা আগে দেখেন, মানুষ, জায়গা না খাবার? যখন আমার মনে হয় জায়গা, কারণ প্রথমে ওই জায়গাটা নিয়ে স্টাডি করি। সো ছবি দেখে ভিডিও দেখে যদি মনে হয় যে আচ্ছা আমাকে জায়গাটা অ্যাট্রাক্ট করছে, তখনই আমি যেতে চাই। খাবারের ক্ষেত্রে এক এক জায়গায় এক এক ধরনের খাবার পাওয়া যায়, চেষ্টা করি সবসময় ওই দেশের স্ট্রিট ফুড, মানে যেগুলো ওই দেশের খাবার সেটা ট্রাই করতে। কিছু জায়গায় যে খেতে পারি না, কারণ খাবার মানে ভালো লাগে না। কিন্তু যেমন থাইল্যান্ডে গেলে স্ট্রিট ফুডের বাইরে ম্যাকডোনাল্ডস খুবই কম খাওয়া হয়। আবার ফিলিপিন গেলাম কিছুদিন আগে, ম্যাকডোনাল্ডসই খাওয়া হয়েছে। কিন্তু আমার বিয়ের পরে যেটা হয়েছে, আমার জামাইয়ের প্রিয় খাবার বার্গার, তো আমারও ভালো লাগে। তো বাইরে গেলে এমনও হয় যে সকাল দুপুর বিকাল রাত, সো 4 বেলা শুধু ম্যাকডোনাল্ডসই খাচ্ছি। সো 10 দিন, যেমন এই ফিলিপিন ট্রিপে 9 দিনের ট্রিপে মনে হয় 5 দিন 4 বেলা করে শুধু ম্যাকডোনাল্ডসই খাইছি। কয় কেজি বাড়ে প্রিয়ন্তী? কোনো বাড়ে নাই। কোনো বাড়ে না? কিভাবে? এইরকম, এটাই সায়েন্স। এই সায়েন্স আমরাও চাই। আমি তো ট্যুরে গেলে আমার 10 কেজি বেড়ে যায় হুট করে। আচ্ছা, সাধারণত আমাদের দেশে অনেক ফ্লেভারের সফট ড্রিঙ্কস পাওয়া যায় না, বিদেশে ঘুরতে গেলে দেখা যাচ্ছে অনেক ফ্লেভারের ড্রিঙ্কস পাওয়া যায়, সেগুলো কি খাওয়া হয়? না, নট আ ফ্যান অফ ড্রিঙ্কস। আমি জাস্ট কোক বা বার্গার টার্গার খেলে একটু কোকই খাওয়া হয়, এর বাইরে নাথিং। আপনার হাজবেন্ডও না? না, কোক। ওয়াও, মানে খুব সেম সেম পছন্দ। সবথেকে পছন্দের জায়গা কোনটা? থাইল্যান্ড। থাইল্যান্ডের কোন জায়গাটা? শপিং,
ও জাস্ট শপিং আর কিছু পছন্দ স্ট্রিট ফুড থাইল্যান্ডে সবই পছন্দ আমার। আমার কোহ সামুই খুব ভালো লাগছে, আমার ফুকেট খুব ভালো লাগছে। সো থাইল্যান্ডকে নিয়ে স্পেসিফিক করে কিছু বলতে পারবো না, বাট দ্য হোল থাইল্যান্ড আই ফিল ভেরি গুড। কেন এত স্পেশাল কেন থাইল্যান্ড আপনার কাছে? আমি জানি না, আমার কাছে থাইল্যান্ড অনেক কালারফুল মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমি প্যারিসের প্রতি অ্যাফেকশন থেকে ট্যাটু করে ফেলছিলাম প্যারিস নিয়ে। সো আমার কাছে যেটা সম্ভবত পায়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমার কাছে মনে হয় আমি তো এত বছরে 2-3 বার ইউরোপ যেতে পারবো না, কিন্তু যেতে পারবো থাইল্যান্ড। সো থাইল্যান্ড দি বেস্ট। ওকে, সো এই যে এত বেশি থাইল্যান্ড নিয়ে আপনার ভালোবাসা, ভাষা শেখা হয়েছে? না, খালি জানি সরিকা। ওকে, যদি আরেকবার ক্যামেরায় তাকিয়ে সুন্দরভাবে বলা হয় সরিকা, ওয়েলকাম টু থাইল্যান্ড। Welcome to Thailand। ওকে, বিলাসিতা মানে কি আপনার কাছে? বিলাসিতা মানে বছরে 3বার থাইল্যান্ড যাওয়া? হ্যাঁ, এটা না, বছরে 3বার কিন্তু আমি থাইল্যান্ড যাই না, বছরে একবার যাই, আর পুরো বছর চলে যায় থাইল্যান্ড যাবো ভাবতে ভাবতে। Okay. সো না, আমার কাছে এটা বিলাসিতা না, কারণ মাঝে মাঝে রিফ্রেশমেন্টের জন্য দেশের বাইরে যাওয়া উচিত। আমার কাছে মনে হয় আমি যখন অনেক ডাউন থাকি তখন, বা দেশের বাইরে গেলে আসার পর খুবই বেটার ফিল হয়, অনেক মেমোরিজ অ্যাড হয়, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারি। কিন্তু বিলাসিতা তখন হবে যখন আসলেও বছরে 3বার থাইল্যান্ড যাবো। ওকে, প্রিয়ন্তী রূপী বলছিলেন যে আপনার প্যারিস খুব পছন্দ, বাট বারবার যাওয়া সম্ভব হয়ে উঠবে না। অনেক নায়িকারা তো আছে বছরে 3বার ইউএসএ তে যাচ্ছে, 4বার অন্য দেশে যাচ্ছে, 5বার অন্য দেশ থেকে অনেক দামি দামি শপিং করে নিয়ে আসছে। তাদের এত টাকা, প্রিয়ন্তী উর্বির টাকা নাই কেন? না, আমার টাকা নাই, কারণ টাকা নাই এখন এটা কি উত্তর দিব না। প্রিয়ন্তী উর্বিকে খালি পর্দায় দেখা যায়, টাকা পয়সা কি দেয় না কেউ? না, অনেক কম টাকা আমার। অনেক কম? তাহলে যারা যে এত ঘন ঘন বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু পর্দায়ও খুব কম থাকছে, এত টাকা তারা পায়, মানে তাদের কি পারিশ্রমিক বেশি আপনার চেয়ে? হতে পারে যে বিজনেস করে, বিজনেস থেকে টাকা আসে, আবার এটাও হতে পারে যে ফ্যামিলি থেকে বেশ টাকা পয়সা ইনহেরিট করছে। তো আমার তো কোনোটাই নাই, সো এই জন্য আমার প্রিয়ন্তী উর্বির মনে অনেক চাপা কষ্ট, তার না, কাছে কোনো টাকা নেই। কষ্ট নাই আমার। এই যে টাকা না থাকার চাপা কষ্ট? না, টাকা নাই সেটা নিয়েও কষ্ট নাই। আচ্ছা ঠিক আছে, টাকা নেই এটা নিয়ে তার কোনো কষ্ট নেই। আচ্ছা, এবার একটু কাপড় চোপড় নিয়ে আসি। বলছিলেন যে আপনার শপিং অনেক পছন্দ এবং আলাদা কিছু ক্লোজেট তৈরি করে ফেলেছেন, হিউজ কাপড় চোপড়। কতগুলো কাপড় আছে? এর একবার 500 শাড়ি বলছিলাম, সেই ঘটনা মনে পড়ে গেল। কাপড় তো অনেক, কাপড় হ্যাঁ 5টা কাবার যেহেতু আছে, সো কাপড় তো অনেক। কতগুলো শাড়ি? আবার সেই শাড়ি প্রশ্ন, জানি না, এখন তো বেড়েছে না, এখন তো কম, কারণ এখন তো বাসা আলাদা হয়ে গেছে। আগে তো এক বাসায় 3 বোনের শাড়ি আর আম্মুর থাকতো, তো এখন তো শুধু আমার শাড়ি। আমার একা যদি বলি 100 শাড়ি থাকা উচিত আমার। জিন্স প্যান্ট কতগুলো? জিন্সের প্যান্ট 8-10টা। 8-10টা? সাধারণত মানুষের একটা জিন্স দিয়ে সারা দিন না, চলে যায়। আমার বিভিন্ন, আমার মমি কাট জিন্স, আমার এই ফ্লেয়ার জিন্স, আমার টাইট জিন্স, আমার জিন্সের প্যান্টের প্রতি আর স্নিকার্সের প্রতি অনেক ফ্যাশন। স্নিকার্স কতগুলো? 6-7টা। ওকে, সবথেকে দামি স্নিকার্সের দাম কত? বেশি না, 10,000। ওকে, খুবই এভারেজ একটা। আমার চোখে যেটা ভালো লাগে সেটার দাম 200 হোক আর 2 লাখ হোক, আমার কাছে মনে হয় সেটাই আমি নেই। কিন্তু 2 লাখ টাকার কোনো জিনিস আমার কাছে নাই। বিফোর ইউ আস্ক, সো হ্যাঁ। কামিজ কতগুলো? কামিজও অনেক। আসলে শুটিং এর জন্য কাপড় না থাকলে তো হয় না, এক এক নাটকে এক এক রকমের পোশাক পরতে হয়। 1-150 কাপড় আসলে মনে হয় আছে, কারণ শুটিং এই তো সব চলে যায়। কামিজ 1 থেকে 150 কামিজ আছে, মানে 150 কামিজ। 80 থেকে 100। আচ্ছা 100, আমরা 150 ধরে নিচ্ছি। না, 80 থেকে 100 তো কিভাবে 150 হয়? আচ্ছা 100 ধরে নিচ্ছি। টপস কতগুলো আছে? 50-60। অনেক কম, মানে নায়িকা হিসেবে আসলে অনেক কম। হ্যাঁ। ওকে, মানে আমি যেটা দেখছি যে নায়িকা হিসেবে প্রিয়ন্তী উর্বি আসলে ক্লোজেটটা হঠাৎ করে ফাঁকা হয়ে গেছে। আগে খুব বড় ছিল ক্লোজেট, কারণ সবার কাপড় একসাথে ছিল। তারপরেও এই এতগুলো ক্লোজেট কেন লাগছে বুঝতে পারছি না। এই 100-150 কাপড় তো যে কোনো আলমারিতে হচ্ছে না। এখানে ঘাপলা আছে, আরো কাপড় আছে যেটা আমরা জানছি না। হেভি কাপড় কতগুলো আছে? লাইক থাকে না, কোনো হেভি কাপড় নাই, সব আমার এই ধরনেরই কাপড়। লেহেঙ্গা একটাই আছে। হ্যাঁ, ওই না, বিয়েরটা তো শাড়ি ছিল, তো ওইটা তো আমি হেভি ধরি না। বিয়ের শাড়ি পরে আমি দৌড় প্রতিযোগিতা করতে পারবো, আমার এত হালকা শাড়ি। হ্যাঁ, আর একটাই ভারী লেহেঙ্গা আছে। এই তো আমি হেভি কাপড় পছন্দ করি না, হেভি মেকআপ পছন্দ করি না। বা এই যে আমি আসছি, আমি কিন্তু কোনো ফাউন্ডেশন লাগাই নাই। আমার কাছে মনে হয় যে সামান্য ওই যে একটু সানস্ক্রিন টাইপ, যেটা একটু বিবি ক্রিম, হ্যাঁ, সো আমি ওগুলা দিয়ে রেডি হওয়ার চেষ্টা করি। ফাউন্ডেশন আমার খুবই মনে হয় স্কিন চুলকাচ্ছে, বার্ন হচ্ছে। ওয়াও, ন্যাচারাল বিউটি। ও মাই গড। আচ্ছা, আপনার তো একটা পোষা বিড়াল আছে, উচ্ছ্বাস নাম, কি অবস্থা তার?
উচ্ছ্বাস গত বছর মেতে মারা গেছে। ও প্রায় 12 বছর আমাদের সাথে ছিল। ও যখন 10 দিন বয়স ছিল তখন ওকে আমরা নিয়ে আসছিলাম, তারপর তো এতো। এই যে পোষা বিড়াল মারা গেলে বা যে কোনো পশু পাখি মারা গেলে মানুষ অনেক কান্নাকাটি করে, অনেক কষ্ট পায়, আপনিও পেয়েছিলেন নিঃসন্দেহে? অবশ্যই, কারণ উচ্ছ্বাস আমাদের সাথে থাকছে 12 বছর। সো এই 12 বছরে আমরা আমাদের জীবনের এক পর্যায় থেকে আরেক পর্যায়ে গেছি, অনেক কিছু আসছে। সো ভালো জিনিসগুলো উচ্ছ্বাস আমাদের সাথে দেখেছে, খারাপ জিনিসগুলো উচ্ছ্বাস আমাদের সাথে দেখেছে। সো উচ্ছ্বাস আব্বুর চলে যাওয়া দেখেছে। তো কি হয়, উচ্ছ্বাস আর বিড়াল নাও আমাদের হয়ে গেছিল ফ্যামিলি মেম্বার। সো ছোট ভাই মারা গেছে আমার কাছে এটা মনে হচ্ছিল, কারণ উচ্ছ্বাসের সাথে আমরা কথা বলতেছি, একই সাথে ঘুমাচ্ছি, মানে উচ্ছ্বাস ইজ উচ্ছ্বাস। তারপরে আর বিড়াল পালা হচ্ছে না? কারো রিপ্লেসমেন্ট কাউকে দিয়ে করা হয় সম্ভব না, এমনিই প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সো টুডে টুমরো আমি নিয়ে আসবো একটা বিড়াল, আবার ও প্রাকৃতিক নিয়মে হলে হয়তো আমার আগেই মারা যাবে। তো এই কষ্টটা না আর নিতে চাই না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে যারা মানে পশু পাখি পালে তারা তাদের পছন্দের পশু বা পাখি প্রথমবার মারা যাওয়ার পর তারা দ্বিতীয়বার আসলে আর কোনো পেট আনতে চায় না, বিকজ তারা ওটা নিতে পারে না আর। সো আশা করি যারাই পশু পাখি এই মুহূর্তে পালছেন, আপনার পছন্দের সে পোষা মানুষটাকে বা সে পোষা জন্তুটাকে আসলে ভালোবাসা দিয়ে রাখবেন, কেননা সময় খুব সংক্ষিপ্ত আমাদের সবার হাতে। মানুষ হিসেবে আমরা একটু বেশি বাঁচতে পারি আর পশু পাখি আর একটু কম আয়ু পেয়ে থাকে। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাই, এই স্যাড কথায় না যাই, নাচের প্রসঙ্গে। আপনি তো নাচ পারেন? ছোটবেলায় শিখেছিলাম 1-2 বছর, কিন্তু খুব ভালো পারি না। এখন একেবারে অভ্যাস নেই? একবারই অভ্যাস নেই। কোন ধরনের নাচ সবথেকে বেশি আপনার কাছে পছন্দ ছিল? আমি তো কত্থক শিখতে চাইতাম, কিন্তু আমার মা আমাকে ভরতনাট্যম শিখিয়েছে, কারণ আমার বড় বোন তখন ভরতনাট্যম শিখতো। তো আমাকে জোর করে ভরতনাট্যম শিখায়, কিন্তু ভরতনাট্যম আমাকে টানে নাই দেখে জিনিসটা আমি শিখি নাই। তো কত্থক শিখালে অত শিখতাম। ওকে, এটা একটা খুবই বাজে কাজ করেছেন। ঠিকই ধরে বলতাম ওকে কত্থক শিখাও, কত্থক শিখাও, ওকে জোর করে ভরতনাট্যম দিয়েছে। এখন কত্থক কেন শিখছেন না? এখন তো আর সময় নেই কত্থক শেখার। অনেকটা। হ্যাঁ, আমার মনে হয় গান আর নাচ এই দুইটা জিনিস, মানে এই কিছু জিনিস আছে একবারে শুরু থেকেই শুরু করতে হয়, নলে যে এই বয়সে এসে হয়ে ওঠে অনেক সাধনার ব্যাপার। আচ্ছা, যে কোনো মানুষের কিছু জিনিস খুব ফেভারিট থাকে। মেয়েদের ক্ষেত্রে যেমন ব্যাগ, শু, পারফিউম, গাড়ি বা ঘড়ি এগুলো পছন্দ থাকে। এগুলোর ক্ষেত্রে আপনার পছন্দের ব্র্যান্ডগুলো জানবো। প্রথমে জানবো ব্যাগের জন্য পছন্দের ব্র্যান্ড। স্পেসিফিক করে আমার আসলে পছন্দের কোনো ব্র্যান্ড নাই, কিন্তু আমার কাছে একটু ছোট সাইজের ব্যাগ ভালো লাগে। সো আমার এরকম ছোট সাইজের মধ্যে আমার যদি সবচেয়ে দামি ব্যাগ বলি, আমার ডিওরের একটা ব্যাগ আছে আর গুচির একটা ব্যাগ আছে। দাম কত সেগুলো? দাম বলতে পারবো না, কারণ আরো 5-6 বছর আগে কিনছি, একসাথে 5-6টা কিনছিলাম দুবাই গিয়ে। সো আলাদা করে দাম বলতে পারবো না, কিন্তু হচ্ছে আমি আসলে কখনোই ব্র্যান্ড ফোকাস করি না, পোশাকের ক্ষেত্রে, ব্যাগের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রেই না। আমার যে জিনিসটা দেখে মনে হয় আমার সুন্দর লাগছে সেটাই আমি কিনি। যেমন আমার এটা নিউ মার্কেট থেকে কেনা 150 টাকার একটা কানের দুল। সো হ্যাঁ, আমার কাছে যখন যেটা ভালো আসে। পারফিউমের ক্ষেত্রে পছন্দের ব্র্যান্ড কোনটা? পারফিউমের ক্ষেত্রে আমার পছন্দের ব্র্যান্ড হচ্ছে ডিওর। ডিওর বলতে পারি, একটা পারফিউম আছে ওদের গ্রিস ডিওর, ওদের খুবই লিমিটেড এডিশন, কিন্তু এখন আমি কিনতে পারি নাই। আমি শুধু এয়ারপোর্টে যে দেখি আর এটা স্মেল করি। সবথেকে ন্যাচারাল আর কি একটা ফিডব্যাক, আমি এটা কিনতে পারিনি। আসলে অনেক এক্সপেন্সিভ। ওটার দাম কত এখন? আমি জানি না, আমার কাছে সবচেয়ে বড় যেটা সেটা $250 চাইছিল। তো আমার কাছে মনে হচ্ছে $250 দিয়ে পারফিউম মাখবো। তো আমি যেটা হয় যে সিঙ্গাপুর এয়ারপোর্ট বা যে এয়ারপোর্টে আমি ডিওরের দোকান পাই, আমি যে একটু ডিওর হাতে লাগে স্মেল করে নিই। তারপর আরো অনেক টাকা হলে আমি ওটা কিনবো এই। আর কিন্তু শ্যানেলের ম্যাডমোজাইল 4 যেটা, সেটা আমার খুবই ভালো লাগে। আপনার পছন্দের পারফিউম কোনোদিন সালমান ভাই আপনাকে গিফট করে ফেলতেও পারে? ডিওরটা করবে না মনে হয়, করে ফেলতেও পারে। আচ্ছা, এবার ঘড়ির প্রসঙ্গে আসি। কোন ব্র্যান্ডের ঘড়ি পছন্দ? আমার ফসিল ভালো লাগে, কারণ ফসিল ভালো লাগে এটার পেছনে কারণ হচ্ছে একটু এফোর্ডেবলও আছে, এন্ড আমার কাছে মনে হয় সব ধরনের ডিজাইনই আমি ফসিলে পাই। সো ট্রেন্ডি, মানে যেরকম আপনি একটু মিনিমাল পছন্দ করেন সেগুলো ফসিলে পাওয়া যায়। গাড়ির ক্ষেত্রে কোন ব্র্যান্ড? গাড়ি কিছুই বুঝি না আমি, আমি গাড়ি কয়েকটা ব্র্যান্ডের নাম জানি। আমার গাড়ি এক্সিও, কিছু মানুষের গাড়ি প্রিমিও, কিছু মানুষের গাড়ি এলিয়ান, এই। কিন্তু হচ্ছে যে গাড়ি কিছুই যায় না। হয়তো বিএমডব্লিউ দেখতে সুন্দর, সো বিএমডব্লিউ। কোন ধরনের গাড়ি পছন্দ? একটু জিপ প্যাটার্নের গুলো নাকি একটু প্রাইভেট টাইপের যেগুলো? জিপ প্যাটার্নের গাড়ি দেখতে সুন্দর, স্পেস বেশি থাকে, কিন্তু প্রাইভেটই বেটার মনে হয়। ওকে, আমি অবশ্য জিপ প্রেফার করব, দেখতে বসি লাগে। বসি। আচ্ছা, চোখ দেখে মানুষ বুঝতে পারেন? না,
অনেক আছে না চোখ দেখে বলতে পারে মানুষটা ভালো না না, খারাপ। কিন্তু আমি ছোটবেলায় শুনছি যাদের বিড়াল চোখ তারা নাকি শয়তান হয় অনেক। আমার চোখ বিড়াল না, আলহামদুলিল্লাহ। Okay, এখন থেকে আমি দেখবো বিড়াল চোখ কার কার আছে, ও তো শয়তান। ছোটবেলা থেকে যদি কখনো একটু বিড়াল চোখ মানুষ দেখতাম আমার মনে হতো তাহলে শয়তান ও অবশ্য শয়তান। বিড়াল চোখ যাদের তাদেরকে দেখলে একটু কেমন কেমন যেন তাই একটু না? ইউনিক হ্যাঁ, লাগে, একটু মানে একটু different। মনে হয় যে নিশ্চয়ই কিছু একটা তার মাথায় চলছে। আই মাইট বি রং, আমি সরি সব মানুষকে আগেই বলে দিচ্ছি। স্টাইল আইকন কে? স্টাইল আইকন ওরকম কোনো কিছু নাই, কারণ স্টাইল ফলো করতে গেলে তো সবাই যে পরিমাণ স্টাইল করে, আমার তো অত স্টাইল হয় না যে আমি কামিজ পরবো, আমি একটা দুল পরবো, আমি চলে আসবো ওরকম। হ্যাঁ, প্রিয়ন্তীকে অলওয়েজ একটা স্টাইলে দেখা যায়, হ্যাঁ। ন্যাচারাল, হ্যাঁ, এই ঠিক হ্যাঁ, মানে পাশের বাসার মেয়েটি। হ্যাঁ একদম একদম, সো নো স্টাইল আইকন। বাংলাদেশের কোন নায়কের সাথে কাজ করতে চান? শাকিব ভাইয়া। আচ্ছা, হ্যাঁ। শাকিব খান কেন? কারণ উনি সুপারস্টার, এখন বাংলাদেশে 1 নাম্বার ফার্স্ট পজিশনে তো শাকিব ভাই আছে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি ওনাকে নিয়ে অনেক ইন্সপায়ার্ড। মানে উনি রাতারাতি ওনার ইমপ্রেশন যেখান থেকে যেখানে নিয়েছে, বা এমন একটা ফেজ যাচ্ছিল ওনার জীবনে যে ওনার সাথে মানুষজন কাজ করতে চাচ্ছিল না, বা মানুষ অনেক ট্রল হচ্ছিল যে ওনার সাথে কাজ করছিল, সেই ইমপ্রেশনটাকে উনি রাতারাতি যেভাবে মানে বসই দ্য নাম্বার 1 সুপারস্টার উনি ক্রিয়েট করেছে। তো আমার মনে হয় যে উনি একটা ইন্সপিরেশন, ওনার সাথে কাজ করলে হয়তো আমি অনেক কিছু শিখবো। শাকিব খানকে নিয়ে ব্যাপারটা আসলে অনেক বেশি অদ্ভুত ধরনের, যে মানুষের সাথে ঠিক কিছুদিন আগেও কেউ কাজ করতে চাচ্ছিল না, যার লুক নিয়ে মানুষ ট্রল করছিল, হুট করে বাংলাদেশের সবাই তার সাথে কাজ হ্যাঁ, করতে চায়, একদম, সবাই একদম, তার একদম। প্রশংসা করছে, সব ব্র্যান্ড তার সাথে কারণ কাজ স্ক্রিনে করতে চায়। যখন শাকিব ভাইকে দেখেছি এত পরিবর্তন করেছে, নিজের অ্যাক্টিং, নিজের লুক, নিজের ব্যবহার, ডায়লগ মানে ডেলিভারি, সবকিছু এত বেটার, যেটা আসলে 5 বছর আগে উনি ছিল না। ইভেন ফিটনেসও। হ্যাঁ, ফিটনেসও 5 বছর আগে ছিল না। সো একটা মানুষ যখন বেটার হয়, সবাই তো তার সাথে কাজ করতেই যাবে। একদম, মানুষ বেটার জিনিসটাই হ্যাঁ, হ্যাঁ, চায়, of course। এবং নিঃসন্দেহে শাকিব খান এখন বাংলাদেশের জন্য সবথেকে বেটার একজন একদম। অভিনয় শিল্পী। আচ্ছা, প্রেমে বাস্তববাদী না আবেগী, কোনটা প্রিয়ন্তী উর্বি? বাস্তববাদী। বাস্তববাদী। ওকে, আচ্ছা, বলছিলেন যে ট্যাটুর কথা, পায়ে একটা প্যারিসে ট্যাটু আছে, কবে করা হয়েছিল, কোথা থেকে করা হয়েছিল, খরচ কেমন ছিল? প্যারিসের ট্যাটুটা করা হয়েছিল 2019 সালে। খরচ হয়েছিল মনে হয় 8,000 বা 9,000, ম্যাক্সিমাম 10,000 এরকমই, আমি জানি না। বেইলি রোড থেকে করেছিলাম, ইনকমি থেকে। সো আমার একটা ফ্রেন্ড গিয়েছিল ট্যাটু করতে, আমার করার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু এই যে শয়তানের লাড়ে চাড়ে একটা কথা আছে না, তো ওখানে যাওয়ার পরে দেখলাম এত মানুষ ট্যাটু করতেছে, ও আমাকে গুতাইতেছে করে ফেল করে ফেল করে ফেল। তো আমি বললাম আচ্ছা করি, করলাম, ছোট একটা করতে পারতাম, পুরা একটা দেশ পায়ের মধ্যে এঁকে ফেলছি। ব্যথা করেনি, ফুলে যায়নি? আমার মনে হয় আমার এই ব্যথা ট্যাথা মানে যে ফিলিংটা, এটা একটু কম। আচ্ছা, কোনো কিছু ফিল হয়নি? খুবই কম। যেমন না, হ্যাঁ, যখন আমি স্কাই ডাইভ করি তখন আমি ভয় পাইনি, আমার কাছে এই ভয় ব্যথা এই ফিলিংটাই কম আমার মনে ওকে, হয়। বাসায় কিছু বলেনি? বাসা আব্বু বকা দিয়েছিল, আব্বুকে বলছি কলম দিয়ে আঁকছি, এখন আব্বু বলে কলমের দাগ, এটা কেমন কলম যে যায় না। হ্যাঁ, কেমন কলম যেটা যায়নি। আর কেউ কিছু বলেনি? না, আম্মুকে আমি বলছি আম্মু আমি তো ট্যাটু করে ফেলছি, এখন প্লিজ আব্বুকে তুমি বুঝাও, তো আম্মু তারপরে বাকি সেটিং। মানে আম্মু অলওয়েজ সুইট। হ্যাঁ হ্যাঁ। যাক, এই সেগমেন্টে অনেক কিছু জেনেছি, পরের সেগমেন্টে যাব। ভিউয়ার, চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্ট ফ্যান কানেকশনে। এবার একটু জানবো, দর্শকেরা অনেক ধরনের মন্তব্য করে, তাদের কোন মন্তব্যটা আপনার ভেতরকে একদম নাড়িয়ে দিয়েছে? ওকে, কোনটা? অনেকে দেখা করে বলে যে অমুক দিন দেখা হয়েছিল, আপনাকে অনেক ভালো লাগে, কিন্তু নবনীর কথা যদি বলি, বুক পকেটের পর দর্শকদের অনেক কমেন্ট এসেছিল, যেটা দেখে আমার মনে হয়েছিল যে আমি নাটক করবো না ডিসিশন নিয়েছিলাম। সো ওনাদের কমেন্টে, ওনাদের ভালোবাসায় আমার মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, তাহলে নাটক করা শুরু করি। এখন স্পেসিফিক তো আসলে কমেন্ট মনে নাই যে অমুক মানুষ এই কমেন্ট করেছে, অনেক সময় পড়াই হয় না কমেন্ট ছবিতে। বাট মানে নবনীর জন্য, যে নবনী ক্যারেক্টারের জন্য মানুষ অনেক আমাকে আশ্বাস দিয়েছিল, উৎসাহ দিয়েছিল। নতুন প্রজন্মের যে অভিনেত্রীরা আছে তাদের মধ্যে সবচেয়ে বড় ভুল কি ভুল সবাই একই ধরনের করছে? কি ভুল মানে কোন ভুলটা সবাই করছে? আমি তো জানি না, ওরা যদি ভুল করে তাহলে কি কাজ করতে পারে? ভুল করলে তো থাকে না যে এই প্রজন্মের সবাই একই ধরনের একটা কাজ করছে, এমন কিছু? গল্প যদি একই ধরনের আসে, এখানে তো আমাদের কিছু করার নাই। আচ্ছা, তো এটা তো আসলে আর্টিস্টদের দোষ না, এটা ডিরেক্টরদের দোষ। অনেক সময় দেখা যায়, আমরা শুনে থাকি নায়কেরা গল্প একটু চেঞ্জ করে ফেলে, নায়িকাদের হাতে কি গল্প চেঞ্জ করার সুযোগ থাকে? না, আমাদের দেশটা ইন্ডাস্ট্রি বাদ দিই, আমাদের দেশটাই তো একটু মেল সেন্ট্রিক দেশ, মানে পুরুষের কথাই মেইন কথা, তাই না? তো এটাই খুব স্বাভাবিক যে নায়ক সেটের যেটা বলে সেটাই হয়,
ডিরেক্টররা সেটাই মেনে নেয়। এখন আমি একটা কথা বললাম, আবার নায়ক আরেকটা ডিফারেন্ট কথা বললো। আমি সবসময় খেয়াল করেছি ডিরেক্টররা নায়কদের কে প্রেফার করে, তো আমি আসলে কখনো কথা বলি না। যেমন আমি যদি বলি আমাদের একটা প্রজেক্টে, আমার আর আরশের একটা প্রজেক্টে আমরা একটা সিন করি, যে সিনটা ওখানে শেষ হয়ে যায়, তারপর আমরা ইম্প্রোভাইজ করি। সো সিনটা কাট হওয়ার আগেই ও বের হয়ে যায়, সিনটা কাট, কিন্তু ও বের হয়ে আবার আসে, ওখানে আমরা দুটো কনভারসেশন দিই, দেন ও আবার বের হয়, দেন আমি আবার ঘুরি যে আসছে কিনা, এরকম একটা ইম্প্রোভাইজ করি। তো কাটের পরে সবাই অনেক হাততালি দিচ্ছে যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হঠাৎ করে ডিরেক্টর বললো সম্পূর্ণ ক্রেডিট আরশ ভাইয়ার। তো ওখানে আমাদের রাইটার ছিল, তো উনি বলছে কেন শুধু আরশের, এটার তো ক্রেডিট উর্বিরও। বলে যে শুধু ক্রেডিট আপনার আর আরশ ভাইয়ার, মানে স্ক্রিপ্ট রাইটারও ক্রেডিট পাইতেছে কিন্তু আমি ক্রেডিট পাচ্ছি না। হ্যাঁ, তো আমার কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে। তো আমি যখন আরো অনেক বড় স্টার হব তখন আমি এগুলো নিয়ে কথা বলবো। অলরেডি এখন আমরা শুনে গিয়েছি, আমরা গল্পটা জেনে গেছি। আমার মনে হয় এই একটা বিষয় ইন্ডাস্ট্রি অনেক নায়িকারাই ফেস করছে, অনেক অভিনেত্রীরাই ফেস করছে। আচ্ছা, একজন শিল্পী, আপনি শিল্পী হিসেবে দর্শকদের কাছ থেকে কোন বিষয়টা একেবারে প্রত্যাশা করেন না? সবাই তো প্রত্যাশার গল্পগুলো জানতে চায়, অপ্রত্যাশিত কি কি পেয়ে থাকেন যেটা চান না? একদমই যদি আমি সেটা বলি, সেটা হচ্ছে আমার একটা প্রজেক্ট এসেছে, আমাদের গল্পটা এখানেই শেষ। সেই প্রজেক্টটাতে আরশ একটা হিন্দু ক্যারেক্টার করেছে, আমি মুসলমান ক্যারেক্টার করেছি। তো এই যে আমি যখন, আমাদের 2 বছরের সম্পর্ক সম্পূর্ণটাই ফোনে ভিডিও কলে, তো আমাদের যখন দেখা হয় যেদিন দেখা হয় সেদিনই আমি জানতে পারি যে ও সনাতন ধর্ম। তারপরে আমরা আলাদা হয়ে যাই, আমি ওর সাথে ব্রেকআপ করে ফেলি, কারণ আমি কোনো সনাতন ধর্মের মানুষকে বিয়ে করব না, আমার ফ্যামিলি মেনে নেবে না। দিন শেষে আমার আরেক জায়গায় বিয়ে হয়, ও সুইসাইড করে কারণ ও বুঝতেছিল না কি করবে, এরকম কিছু একটা গল্প। মানুষ না গল্পটা দেখেই নাই, কিন্তু হিন্দু মুসলিম প্রেম করে এত কথা বললো, নাটকটা ইউটিউব থেকে নামাই দিল, প্রজেক্টটা এত ভালো হয়েছে, অ্যান্ড প্রজেক্টটা আমার দেখে এত ভালো লাগছে। আমি বুঝতাম, বললো যে আমরা হিন্দু মুসলিম প্রেমকে প্রমোট করছি। আমরা যদি আসলেও প্রমোট করতাম, মিল দেখাতাম, হিন্দু জেনেও মেয়েটা মেনে নিত, ফ্যামিলিকে না বলে পালায় আসতো, আমি বুঝতাম। যেখানে দেখানোই হচ্ছে যে ইফ ইউ ডু দিস, তাহলে কিন্তু আসলে হয় না, দিন শেষে কিন্তু ছেলেটা মারাই যাচ্ছে। এখন একটা অ্যাক্টর যদি একটা ক্যারেক্টার করতে না পারে, আমি তো হিন্দুদেরকে ডিনাই করতে পারবো না, ওদের এক্সিস্টেন্স তো ডিনাই করতে পারবো না, ওরা তো মানুষ, ওরা তো আমাদের সাথেই থাকে। আমার অনেক বন্ধু আছে হিন্দু, আমার বন্ধু আছে খ্রিস্টান, তো আমি কি তাই বলে এখন এই ক্যারেক্টারটা করতে পারবো না? সো আমাদের কিছু অডিয়েন্স অনেক বেশি জাজমেন্টাল, আমার মনে হয় এটা খুবই অযথাই। এবং একই সাথে এটাও বলতে হয়, আপনারা তো আসলে গল্পে দেখিয়েছেন যে দুটো ভিন্ন ধর্মের মানুষ প্রেম করলেও সেটার কোনো পরিণতি থাকবে না, সমাজ মেনে নিবে না, পরিবার মেনে নিবে না। কিন্তু আমাদের চারপাশে কিন্তু এরকম অসংখ্য গল্প আছে, সত্য গল্প আছে, মানে সত্য জীবন আছে, যেখানে দুটো ভিন্ন ধর্মের মানুষজন বিয়ে করছে, সংসার হচ্ছে। ধর্ম এক জিনিস, মানুষের ভালোবাসা অন্য জিনিস। আমার মনে হয় এইগুলোকে মিক্স না করাই বেটার। আর অভিনয় তো অভিনয়, সেখানে কেন আমরা তো সেন্টিমেন্টাল হয়ে যাই জানি না, অনেক কিছুই দেখাতে হয়, তাই না? আমরা দেখাই না বউ পরকিয়া করছে, জামাই পরকিয়া করছে, তাই বলে কি এটা রাইট? কিন্তু গল্পের প্রয়োজনে তো দেখাতে হবে। এখন সেটা নিয়ে যদি এত যুদ্ধ হয়ে যায় যে সমানে আমার ফেসবুক অ্যাকাউন্ট, আরশের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্রাইক মারা হচ্ছে, মানে দিস ইজ ভেরি স্যাড। মানে আমরা উগ্র হতে পারি, আমরা কি এত উগ্র হতে পারি? এবং আরো একটা ব্যাপার বলতেই হয় যে নাটক দেখে মানুষ শিখছে, এটার চেয়েও বড় বিষয় থাকে সমাজে যেটা চলে সেটা নিয়েই নাটক হয় না। আমার মনে হয় ইন্ডিভিজুয়াল কোনো মানুষ না, আমি সবার কথাই যদি বলি, ইনক্লুডিং মি, আমরা একটু হিপোক্রেট জাতি। আমি চুরি করতেছি, একদিন চুরি করতেছি, 2 দিন চুরি করতেছি, আমি প্রাউডলি চুরি করতেছি, কিন্তু দ্য মোমেন্ট কেউ এসে বলবে তুমি চুরি করতেছো, আমার খুব গায়ে লেগে যাবে, আমি ওকে নিয়ে 10টা কথা বলবো। কেন? আমি চুরি করতেছি, আমি বলতে পারবো না আমি চুরি করতেছি, তাহলে তো একটা সমস্যা। তো আমি নাটকটা যখন করছি, স্ক্রিপ্টটা পড়ছি, আমরা বারবার এটা রিচেক করছি যে এমন কিছু যেন আমরা না করি যেটাতে প্রবলেম হবে। আরে বাবা, নাটকটা কেউ দেখলোই না, এই তৌহিদি জনতা বানাই দিল যে আমাদের মিল। ওকে, সো নাটকটা দেখা উচিত ছিল। এইটাই অর্ধেক বিষয়ে মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পায়, পুরো ব্যাপারটা না জেনেই সবকিছুতে। ওই যে বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা মনে হয় বর্তমান সমাজে সবাই বুঝতে পারছে, কারণ 80% মানুষই অল্প বিদ্যায় বিশ্বস্ত, মানে আশ্বস্ত, কি বলবো এটাকে আমি জানি না, সবই অল্প বিদ্যা। এই যে সমসাময়িক আপনারা যারা কাজ করছেন, আপনাদেরকে ইন্ডাস্ট্রির একেবারে নতুন বলতে পারি, কেননা এর নিচের লেয়ারের নতুনদের কাজ হয়তো খুব একটা আমরা দেখছি না বা খুব একটা চোখে পড়ছে না। এই সমসাময়িক আপনারা যারা কাজ করছেন তাদের মধ্যে আপনার কাজ ব্যতীত আর কার কাজ ভালো লাগে?
সবার কাজই ভালো লাগে, আয়েশার কাজ ভালো লাগে, তটিনীর কাজ ভালো লাগে, সাদিয়ার কাজ ভালো লাগে। সবার কাজ মানে সবার নাম কারণ সবার একসাথে। সাথে সবার পরিচয় আছে। সব সময় তো আসলে কাজ দেখাই হয় না, নিজের কাজই দেখা হয় না। তারপর কখনো কোনো প্রজেক্ট আসলে যখন অনেক হিট হয় দেখি, ভালোই লাগে। এখন একটা অদ্ভুত বিষয় আসলে আপনার কাছে জানবো, এই যে দর্শক যারা এখানে আছেন তাদের দিকে তাকিয়ে একটা ডায়লগ দিতে হবে, ওকে। যে কোনো আপনার পছন্দের ডায়লগ। किसी चीज को अगर दिल से चाहो तो पूरे कायनात उसे तुमसे मिलाने की साजिश में लग जाती है। এটা শাহরুখ খানের একটা ডায়লগ। শাহরুখ খানের ডায়লগ দেখেই দিলাম, কারণ এখন আবার বলবে ইন্ডিয়ান সিনেমার ডায়লগ কেন দিচ্ছি। ও গড, কোথায় যে কি বলবো, কোথায় যে কি করব। ও গড বলেছেন, এটা ট্রলের শিকার হবেন। সরি সরি। আচ্ছা যাই হোক, আগামী 5 বছর পর প্রিয়ন্তী উর্বি নিজেকে কোথায় দেখতে চায়? জীবনে কোথায় দেখতে চাই সেটার চেয়ে বড় কথা হচ্ছে আমি আগামী 5 বছর পরে অনেক হাসি খুশি থাকতে চাই, জীবনে অনেক ভালো আছি সেটা দেখতে চাই, জীবনে অনেক শান্তিতে থাকতে চাই। এখন যেমন টেনশন নাই, আনন্দে মানুষের সাথে মিশি, ডিপ্রেস না, আমি নিজে ডিপ্রেশনে নাই সেটা দেখতে চাই। ওপার বাংলায় কাজ করার ইচ্ছে আছে? সব জায়গায় কাজ করার ইচ্ছা আছে। সব জায়গায়? তার মানে ওপার বাংলায় কাজ করার ইচ্ছে আছে, এখন খালি মানে কল পর্যন্ত দূরত্ব বাকি। একদম একদম আমরা শেষ মুহূর্তে দর্শক যারা আছে তাদের কি বলতে চান? আমাদের 1 ঘন্টা শেষ, আমাদের আরো বেশি শেষ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আপনারা আমাকে ভালোবাসেন, আমার কাজ দেখেন, আমার কাজের অপেক্ষায় থাকেন। আমার জন্য অনেক দোয়া করবেন যাতে সামনে আমি আরো সুন্দর সুন্দর কাজ করতে পারি, আপনাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারি। থ্যাংক ইউ। এবার একটা কঠিন জিনিস দিব, সবসময় তো হাসান, হ্যাঁ, এমন একটা হাসি দিবেন যেটা ক্যামেরার জন্য না, নিজের জন্য। সেই হাসিটা কেমন হবে? নিজের জন্য হাসি মানে কি? মানে থাকে না, মনে করুন ক্যামেরার জন্য হাসছি কোনো একটা কারণে, একটা গল্প মাথায় রেখে বা নিজেকে প্রেজেন্ট করার জন্য, কিন্তু নিজের পুরো জীবনটা তো আসলে একটা মানুষ জানে, আপনিই জানেন আপনার জীবনটা আসলে কি, আমরা জানবো না, যতটুকু বলবেন ততটুকু জানবো। এই পুরো জীবনকে কেন্দ্র করে একটা হাসি যেটা নিজের জন্য। হা 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 হা। আচ্ছা ওকে, আমার পানি জীবন মনে করে আমার অট্ট হাসি আসলো। ওকে, পানি জীবন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আজকের এই আয়োজনে আপনি এসেছেন, একটা লম্বা আমরা আলোচনা করলাম, গল্প করলাম একজন তারকার বা একজন তারার যে কত ধরনের রং থাকতে পারে, সেই রংগুলো আজ আমরা দেখলাম, জানলাম, বুঝলাম। দর্শকদেরও খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এবং একই সাথে দর্শক, আপনাদের কাছ থেকেও আজকের মতো বিদায় নিচ্ছি। এনপিবি নিয়মিত আয়োজন তারা রং থেকে আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে, আপনাদের পছন্দের অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।